হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংলিশ গান শর্ট ক্লাস সিরিজে তোমাদের সবাইকে স্বাগতম। এই সিরিজে শুধুমাত্র 3টি ক্লাস নেব, এতেই তোমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজি সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট। এখন প্রশ্ন হচ্ছে, এই 3টা ক্লাস করার পর তোমার পরীক্ষায় প্রশ্ন কমন পড়বে কিনা, তাই না? দেখো, আমি বাকি টিচার ভাইয়া আপুদের মতো তোমাদেরকে বলবো না যে প্রশ্ন কমন পড়বেই, বা এই ক্লাসগুলো থেকেই এই ক্লাসে আমি যা বলবো না যে প্রশ্ন কমন পড়বেই, বা এই ক্লাসে আমি যা পড়াবো তার বাইরে একটা প্রশ্ন আসবে না, এখান থেকেই প্রশ্ন আসবে, এমন কিছুই আমি তোমাদেরকে বলবো না। তবে একটা কথা বলবো, অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিব যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যত ধরনের প্রশ্নে আসুক না কেন, তুমি 100% নিশ্চিতভাবে সঠিক উত্তর করতে পারবা। এর চেয়ে বেশি কিছু কি তোমাদের প্রয়োজন আছে? প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক, যেই প্রশ্ন আসবে সেটাই তুমি পারবা। এটাই তো অনেক কিছু। যেহেতু ভর্তি পরীক্ষায় যেই প্রশ্নে আসবে সেই প্রশ্নই তুমি পারবা, তার মানে প্রশ্ন তোমার কমন পড়বে, সেটা হুবহু হোক, টপিক ওয়াইজ হোক, কোনো না কোনোভাবে পরীক্ষায় প্রশ্ন কমন থাকবেই থাকবে, আর সেই প্রশ্নগুলো তুমি সঠিকভাবে উত্তর করতে পারবা। তাহলে চলো আমাদের এই 3টা ক্লাসের যাত্রা শুরু করা যাক এই ক্লাসটার মাধ্যমে। প্রথমেই তোমাদেরকে আমি আরও একবার রিমাইন্ড করে দিতে চাচ্ছি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ইংরেজির যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেই টপিকগুলো কী কী। এখানে দেখো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য যেই টপিকগুলি ইম্পর্টেন্ট সেই টপিকগুলি কিন্তু দেওয়া আছে। এখানে টোটাল 22টা টপিক আছে। এই 22টা টপিকে আমি 3টা ক্লাসের মাধ্যমে শেষ করব। এখানে যে 22টা টপিক আছে, এই টপিকগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমাদের হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংলিশ ফুল কোর্স যেটা ছিল সেই কোর্সের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসে বলে দেওয়া হয়েছে। এটা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিও, সেটা থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখানে আনা হয়েছে জাস্ট তোমাকে টপিকগুলো দেখানোর জন্য। এই 22টা টপিকের মধ্যে আজকের ক্লাসে আমি তোমাদেরকে যে টপিকগুলি পড়াবো সেই টপিকগুলি হচ্ছে এখানে। এই 7টা টপিক আমি আজকের ক্লাসে শেষ করব। পার্টস অফ স্পিচ, আর্টিকেলস, সেন্টেন্স, ট্যাগ কোয়েশ্চেন্স, ন্যারেশন, টেন্স অ্যান্ড ভয়েস আর ট্রান্সলেশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট গান শট। এরপর আরও 2টা ক্লাস হবে, অর্থাৎ 2টা গান শট হবে। সেই 2টার মধ্যে আরও 7টা করে 14টা, টোটাল 21টা টপিক আমরা কমপ্লিট করব। এই লিটারেচার এই টপিকটা আমরা পড়াবো না, এটা থেকে প্রশ্ন খুব একটা আসার সম্ভাবনা নেই। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। পার্টস অফ স্পিচ এর মানে হচ্ছে বাক্যের অন্তর্গত প্রত্যেকটা অর্থবোধক শব্দ। বাক্য বলতে এই যে স্পিচটা, সেটা একটা মানুষের কথা, সেই স্পিচ একটা শব্দ। সেই শব্দগুলোকে, প্রত্যেকটা বাক্য তৈরি করার জন্য যত ধরনের শব্দ লাগে সেই শব্দগুলোকে পার্ট পার্ট করে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে। দ্যাটস ওয়াই এটার নাম দেওয়া হয়েছে পার্টস অফ স্পিচ। একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকে, তার সাথে একটা ভার্বস থাকে, আর এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের 2টা অংশ আছে, একটা সাবজেক্ট একটা ভার্ব, রাইট? তো এইখান থেকে যে 2টা অংশ আছে, এই 2টা অংশের মধ্যে এই সাবজেক্টটা হচ্ছে একটা পার্টস স্পিচের, আর এই ভার্বটা হচ্ছে আরেকটা পার্টস কিসের? স্পিচের। তো এটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। আর সাবজেক্ট হিসেবে মেইনলি নাউন বা প্রনাউনগুলো ব্যবহৃত হয়ে থাকে, আর ভার্ব হিসেবে কোনটা ব্যবহৃত হয়? যা দ্বারা আমরা কাজ করা বোঝাই সেটা ব্যবহার করা হয়। এখন পার্টস অফ স্পিচের যে 8টি প্রকার আছে, সেই 8টি প্রকার থেকে, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে কি ধরনের প্রশ্ন আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেগুলোই আমরা প্রথমে দেখব। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এই ক্যাটাগরির প্রশ্ন খুব বেশি আসে। এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের প্রশ্ন। এখানে বলা হয়েছে গার্ল এটা কোন ধরনের নাউন। নাউন এটা কোন ধরনের, তুমি যদি মুখস্থ করে যাও তাহলে 1-2টা নাউন তুমি পারবা, যে সেটা মুখস্থ করার কারণে তুমি বলতে পারছো যেটা কমন নাউন, এটা কালেকটিভ নাউন, এটা প্রপার নাউন। কিন্তু তুমি তো মুখস্থ করে গেলে হবে না, তোমাকে বুঝতে হবে, কারণ তোমার নাউন কমন নাও পড়তে পারে, কিন্তু তুমি যাতে বুঝতে পারো যে কোনটা অ্যাকচুয়ালি কমন, কোনটা প্রপার, কোনটা কালেকটিভ, কোনটা ম্যাটেরিয়াল, সেজন্য এখানে 4টা অপশনের জায়গায় আমি 5টা অপশন এক্সট্রা এনেছি, যাতে তোমাদেরকে আমি নাউনটা বুঝাতে পারি। এখানে প্রথম যে 4টা অপশন আছে না, এ থেকে ডি পর্যন্ত, এই সবগুলোই হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউন বলতে কোনটাকে বোঝায়? যেটাকে তুমি শুনতে পারো, স্পর্শ করতে পারো, দেখতে পারো, ধরতে পারো, এই সবগুলোই হচ্ছে কনক্রিট নাউন। এক কথায় অবজেক্ট। অবজেক্ট বলতে কিন্তু এখানে তোমার যে সেন্টেন্সের শেষে যে শব্দটা থাকে বা সেন্টেন্সের শেষে যে ওয়ার্ডটা থাকে বা বাকি অংশটা থাকে সেটাকে বোঝানো হচ্ছে না।
এখানে অবজেক্ট বলতে বস্তুকে বোঝানো হচ্ছে বা যে কোনো কিছু যেটা তুমি দেখতে পাচ্ছ। অবজেক্ট, যত ধরনের অবজেক্ট আছে সে সব কিছুই নাউন, কারণ প্রত্যেকটা অবজেক্টের একটা করে নাম আছে, রাইট? আর নাউন বলতে আমরা নামকেই বুঝে থাকি। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে যেটা তুমি স্পর্শ করতে পারবা না, যেটা তুমি দেখতে পারবা না, শুনতে পারবা না, কিন্তু অনুভব করতে পারবা, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাই হচ্ছে নাউনের সাধারণ দুইটা প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। আর কনক্রিট নাউনের মধ্যে চারটা প্রকার আছে। চারটা প্রকারের মধ্যে কি কি আছে? ম্যাটেরিয়াল, এটা হচ্ছে উপাদান জাতীয় পদার্থকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ উপাদান জাতীয় পদার্থের নামগুলোকেই মূলত ম্যাটেরিয়াল নাউন বলা হয়ে থাকে। উপাদান বলতে এখানে পানি হতে পারে, স্বর্ণ হতে পারে, রূপা হতে পারে, যে কোনো কিছু। আর প্রপার নাউন বলতে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝানো হয়ে থাকে। নির্দিষ্ট বলতে যেটা একটা বস্তু বা যেটার একটা নাম আছে, যেটাকে তুমি নির্দিষ্ট করে বলতে পারছো। যেরকম করিম, এটা একটা নির্দিষ্ট, কারণ করিমকে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি যে সে হচ্ছে করিম, কারণ করিম একটা ছেলে এবং সেই ছেলেটার নাম হচ্ছে করিম, আমরা তাকে করিম দিয়ে সম্বোধন করছি। সো এটা হচ্ছে একটা নাউন এবং এটা নির্দিষ্ট যেহেতু, তাই এটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কি হবে? করিম হচ্ছে ছেলে, তাহলে এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে, এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে। করিম যেহেতু ছেলে, এই ছেলে জাতিটাই হচ্ছে কমন নাউন, কারণ এখানে এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে। এক জাতীয় বলতে যত ছেলে আছে সবাইকে বোঝাচ্ছে। এখন এখানে যদি বয় না বলে আমি যদি বলি টিচার, যদি টিচার বলি তাহলে সেটা কি হবে? এটাও হচ্ছে কমন নাউন, কারণ এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে। যারা যারা স্টুডেন্টদেরকে শিক্ষা প্রদান করে সবাই কি শিক্ষক, আর শিক্ষক একটা জাতি, এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে, সেজন্য এটা হচ্ছে একটা কমন নাউন। আর কমন নাউনের যত সমষ্টি আছে সেটাই হচ্ছে মূলত কালেকটিভ নাউন। এখন কমন নাউনের সমষ্টিগুলো বলতে কি বোঝাচ্ছে? সাপোজ ক্লাস, ক্লাসের মধ্যে অনেকগুলো কমন নাউন আছে না? কি কি কমন নাউন আছে বলতে পারবা? একটা ক্লাসে একটা টিচার থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে, অনেকগুলো টেবিল থাকে, একটা বোর্ড থাকে। কিবোর্ড, সেটা ব্ল্যাকবোর্ড হতে পারে, হোয়াইট বোর্ড হতে পারে, যে ধরনের কিছু হতে পারে, সবগুলোকে এক জাতীয় অনেক কিছুর সমষ্টি এখানে। বোর্ড একটা জাতি, সেটা কি জাতি? যেখানে আমরা লেখালেখি করি, তাহলে সেই জাতীয় যত আসবাবপত্র আছে সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। টেবিল, যত ধরনের টেবিল আছে সেগুলোর কথা বোঝানো হচ্ছে। সেখানে ক্লাসের মধ্যে বয় আছে, অর্থাৎ যতগুলো ছেলে আছে সবাইকে একটা নাম দ্বারা বোঝানো হচ্ছে। এর মানে কমন নাউনের সমষ্টিগুলাই হচ্ছে মূলত কালেকটিভ নাউন। এতটুকু ক্লিয়ার তোমার কাছে? নাউন একদম পানির মতো সহজ। আর এই নাউনটাকে আরো পানির মতো সহজ করার জন্য আমি তোমাদেরকে কিছু কি পয়েন্টস বলবো, যেটা তুমি নাউনের প্রশ্ন আসা মাত্রই তোমার মাথার মধ্যে এটা নিয়ে চিন্তা করবা। কি কি প্রশ্নে যেটা চেয়েছে, সেটা কি অবজেক্ট মানে কোনো বস্তু? সেটা যদি বস্তু হয় ফাইন, আর যদি বস্তু না হয় তাহলে তুমি দেখবা কি, ক্যান ইউ টাচ ইট, সি ইট, হিয়ার ইট। এর মানে কি, তুমি কি এটা স্পর্শ করতে পারো, তুমি কি এটা দেখতে পারো, তুমি কি এটা শুনতে পারো? এই তিনটা জিনিস দেখবা। অবজেক্ট যদি হয়ে যায় তাহলে তো বুঝতে পারছো সেটা নাউন। আর যদি সেটা যদি অবজেক্ট না হয় তাহলে তুমি দেখবা কি, সেটা তুমি টাচ করতে পারো কিনা, তুমি দেখতে পারো কিনা, তুমি শুনতে পারো কিনা। এটা যদি হয় তাহলেও কি তোমার সেটা নাউন, তুমি এটা আইডেন্টিফাই করতে পারছো। এরপর ইজ ইট আ ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে কি, সেটা কি উপাদান জাতীয় কিছু কিনা? যদি উপাদান জাতীয় হয় তাহলে সেটা ম্যাটেরিয়াল, আর যদি উপাদান জাতীয় না হয় তাহলে সেটা কি হবে? বাকি তিনটা নাউনের যে কোনো একটা হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমি কেন বলছি না? কারণ তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনটা এইখানেই ডিফাইন হয়ে যাবে। তুমি যদি সেটাকে স্পর্শ করতে না পারো, দেখতে না পারো, তুমি যদি শুনতে না পারো, তাহলে সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আর যদি শুনতে পারো, দেখতে পারো, স্পর্শ করতে পারো, তাহলে সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। তাহলে এখানে যেই শব্দটা আছে গার্ল, এইটা কি অবজেক্ট? হ্যাঁ, এটা একটা অবজেক্ট। যেহেতু এটা অবজেক্ট তার মানে এটার আকার আছে, আকৃতি আছে। আর যেহেতু আকার আছে, আকৃতি আছে, তার মানে এটা আমরা স্পর্শ করতে পারবো, দেখতে পারি, এবং সে কথা বললে আমরা সেটা শুনতেও পারবো। সো অ্যাবস্ট্রাক্ট নাউন এই অপশনটা কি এখানে হবে? হবে না। আর যেহেতু এটা কোনো প্রকার উপাদান না, এটা কোনো ধরনের উপাদান জাতীয় কিছু না, সেজন্য ম্যাটেরিয়াল নাউনটাও বাদ হয়ে যাবে। বাকি থাকে কয়টা? তিনটা নাউন বাকি থাকে। তিনটা নাউনের মধ্যে প্রথম যে নাউনটা আছে প্রপার নাউন, এটা কি প্রপার? প্রপার হলে কি নির্দিষ্ট হতে হতো? এখানে কি নির্দিষ্ট কোনো মেয়ের কথা বলা হচ্ছে না, সো প্রপার নাউনটাও বাদ। এখানে এক জাতীয় সবাইকে বোঝানো হচ্ছে, সুতরাং এটার উত্তর কি হবে? কমন নাউন, ঠিক না? কিন্তু এখানে গার্ল এবং বয় সবারটা যদি মিলে বলা হতো, একটা একটা স্কুলের মধ্যে স্টুডেন্ট হিসেবে থাকে মেয়ে থাকে, ছেলে থাকে, গার্ল থাকে, বয় থাকে। এই দুইটা ক্যাটাগরি কমন নাউনকে মিলে যদি আমি এখন যদি স্টুডেন্ট বলি, তাহলে সেটা কিন্তু এখনো কমন নাউন, কারণ যত যত মানুষ আছে যারা শিক্ষা গ্রহণ করছে সবাই স্টুডেন্ট, অর্থাৎ যারা যারা শিক্ষা গ্রহণ করছে সেই একটা জাতিকে এখানে স্টুডেন্ট দ্বারা বোঝানো হচ্ছে। কিন্তু এখন যদি এইটার সাথে আমি স্টুডেন্টশিপ ইউজ করে ফেলি, তখন সেটা কি হয়ে যাবে? ছাত্রত্ব হয়ে যাবে। রিলেশন বললে আমরা সম্পর্ক বলি, আর রিলেশনশিপ বললে
সেটা অন্তরঙ্গতা বা আত্মীয়তায় পরিণত হয়। তো এই জিনিসটাকে অন্তরঙ্গতা বা আত্মীয়তা সেটাকে আমরা দেখতে পারি? দেখতে পারি না। আর যে জিনিসগুলো আমরা দেখতে পারি না সেটাই কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে স্টুডেন্টশিপ যে শব্দটা সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এখান থেকে তুমি একটা জিনিস শিখতে পারছো, সেটা হচ্ছে শিপযুক্ত সবকিছু কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কালেকটিভ নাউন কোনটা হবে? গার্ল, বয়, টিচার, স্টুডেন্ট সবকিছু মিলে যেটার মধ্যে থাকবে। অর্থাৎ একটা ক্লাস একটা কালেকটিভ নাউন, একটা স্কুল একটা কালেকটিভ নাউন, একটা আর্মি এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। কারণ আর্মিতে ছেলে মেয়ে আছে, সেখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। সেখানে কি ধরনের ক্যাটাগরি আছে? সোলজার আছে, সার্জন আছে, ওইখানে মেজর আছে। সব কিছু মিলাই কিন্তু প্রত্যেকটা এক একটা জাতি, এক জাতীয় সব কিছুই কমন নাউন। আর সেই কমন নাউনের সমষ্টিগুলাই হচ্ছে কালেকটিভ নাউন। আর এখানে সেই কমন নাউনগুলোর সমষ্টি কি? আর্মি। সো আর্মিটাও কি একটা কালেকটিভ নাউন। ক্লিয়ার? এখন কিছু অদ্ভুত কমন নাউনও শিখে যাও। দেখো, ক্যান্ডেল এটা অর্থ কি? মোমবাতি। মোমবাতি কি একটা কমন নাউন। ক্যাপিটাল এটা অর্থ কি? রাজধানী। রাজধানী বলতে যত দেশ আছে সকল দেশের রাজধানীকে বোঝাচ্ছে, এক জাতীয় সবকিছু। সো এটাও কি একটা কমন নাউন। তারপর কিং রাজা একটা কমন নাউন। রিং এটাও কিন্তু কমন নাউন। কিন্তু রিং এর মধ্যে আবার ম্যাটেরিয়াল নাউনের একটা বিষয় আছে। এই রিংটা কি দিয়ে তৈরি? ডায়মন্ড দিয়ে তৈরি নাকি গোল্ড দিয়ে তৈরি? সেই ডায়মন্ড এবং গোল্ড এই দুইটা জিনিস হচ্ছে কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ওই ডায়মন্ডের তৈরি যে রিংটা সেটা আবার কি? কমন নাউন। ভি এটাও কি কমন নাউন। কারণ ম্যান অর্থ যেরকম মানুষ, মানুষ জাতিকে বোঝাচ্ছে, এটা যেরকম একটা কমন নাউন, সেম ভাবে ভি দ্বারা মৌমাছিকে বোঝাচ্ছে, তাই ভিও একটা কমন নাউন। আর টিচার যেহেতু শিক্ষক জাতিকে বোঝাচ্ছে, ডক্টরও একটা জাতিকে বোঝাচ্ছে, এক জাতীয় সবাইকে বোঝাচ্ছে। সো ডক্টর, প্যান এগুলোকে কমন নাউন। আশা করি নাউনের যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে যে কোনো প্রশ্ন তোমার ভর্তি পরীক্ষায় আসলে তুমি সঠিকভাবে উত্তর করতে পারবা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন পর্যন্ত অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে এসেছে, ইভেন এটা বিসিএস এরও একটা প্রশ্ন। তো এই জায়গাতে তুমি কি করবা? কিছুক্ষণ আগেই বললাম পরীক্ষায় হয়তো তোমার প্রশ্ন কমন পড়বে না, কিন্তু যেই প্রশ্নই থাকবে না কেন সেটার উত্তর তুমি করতে পারবা। এখানে যে ক্যাটল শব্দটা আছে এই শব্দের অর্থ হয়তো তুমি জানো না, কিন্তু এটার অর্থ না জানা সত্ত্বেও এটা কোন ধরনের নাউন তুমি সেটা ইজিলি বের করতে পারবা। যেগুলো স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, সেগুলোই হচ্ছে কি কনক্রিট নাউন, তাই না? তো এখানে 4টে অপশনেই কনক্রিট নাউন আছে। এখন তোমার কাজ কি? ক্যাটলটা অবজেক্ট কিনা সেটা বুঝতে হবে। এখন তুমি যদি এটার অর্থই জানো না তাহলে কি তুমি বুঝবা যে এটা আসলে অবজেক্ট কিনা? বুঝবা না। সো বোঝার দরকার নাই, তুমি দেখবা অপশনগুলো দেখবা। এখানে ম্যাটেরিয়াল নাউন আছে, ম্যাটেরিয়াল বলতে উপাদান জাতীয় বোঝায়। আর উপাদান বলতে তুমি গোল্ড, সয়েল, তারপর ওয়াটার, ডায়মন্ড, তারপর সিলভার এই ধরনের শব্দগুলোকে চিনো। সো এখানে এই ধরনের শব্দ কি আছে? না। সো এটা ম্যাটেরিয়াল নাউন না। এখন তোমাকে বুঝতে হবে এটা প্রপার নাউন কিনা। এটা কি নির্দিষ্ট কোনো কিছুর নাম? নির্দিষ্ট কোনো কিছুর নামও না। সো এটা প্রপার নাউন না। এখন এক জাতীয় নাকি অনেক জাতীয়, এটাই হচ্ছে মেইন বিষয়। এক জাতীয় বলতে তুমি নর্মালি কাদেরকে বোঝো? যে একটা শব্দ দিয়ে পুরো একটা গোটা জাতিকে ডিফাইন করে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে যাদেরকে কমন নাউন বলে না, যাদেরকে কমন নাউন হিসেবে ডিফাইন করা হয়, এই সবগুলো শব্দই তোমাদের কাছে চেনা। আর যেহেতু এটা চেনা না, তুমি এটা নিশ্চিন্তে কালেকটিভ নাউন দাগাতে পারো। কিন্তু এটার অর্থটা তুমি জেনে রাখো। এটার অর্থ হচ্ছে গবাদি পশুর পাল। এখন গবাদি পশু বলতে কাদেরকে বোঝানো হয়? গৃহপালিত যে সকল পশু সেগুলোকে বলা হয়। এখন গৃহপালিত পশুর মধ্যে কি কি থাকে? গৃহপালিত পশুর মধ্যে কাউ থাকে, তারপর ডগ থাকে, এরপর ক্যাট থাকে। এই সবগুলো কি গৃহপালিত না? তো এই যে ক্যাট এটা কাদের বোঝাচ্ছে? বিড়াল যত জাতি আছে তাদেরকে বোঝাচ্ছে। কাউ দ্বারা গরু, গরু জাতের সব কিছুকে বোঝাচ্ছে। সেখানে গরু থাকতে পারে, গাভী থাকতে পারে, সব কিছুকেই কাউ দ্বারা বোঝাচ্ছে। ডগ দ্বারা কুকুর জাতিকে বোঝাচ্ছে। তো এই সবগুলো মিলে হচ্ছে ক্যাটল, অর্থাৎ গবাদি পশুর পাল। এখন গবাদি পশু বলতে এখানে এক কথায় স্তন্যপায়ী প্রাণীদেরকে বোঝানো হয়ে থাকে। সো এখানে অনেকগুলো কমন নাউনের সমষ্টিকে বোঝাচ্ছে, তাই এই ক্যাটলটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এরপরে এখানে দেখো কয়েকটা কালেকটিভ নাউন আছে, খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনকমন। এখান থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা ইজিলি উত্তর করতে পারবা। যেরকম ক্রাউড, এইটার মানে কি? এটা হচ্ছে জনসমষ্টিকে বোঝানো হচ্ছে। এটাও একটা কালেকটিভ নাউন, কারণ সেই জনসমষ্টিতে ম্যান আছে, ওমেন আছে, বয় আছে, গার্ল আছে, সবগুলো আছে। যেহেতু এখানে অনেকগুলো কমন নাউন আছে, সো ক্রাউড যে এই জনসমষ্টিটাও হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর এই যে ক্লার্জি, এটা দ্বারা কাদেরকে বোঝায়? এটা খাঁটি বাংলা হচ্ছে যাজক মন্ডলী। এখন যাজক বলতে কাদের বোঝায়? চার্চের মধ্যে খ্রিস্টানদের যে চার্চ আছে সেখানে যে যাজক থাকে বা পুরোহিত যারা থাকে তাদেরকে মূলত ক্লার্জি বলা হয়। তাহলে এখানেও কিন্তু সমজাতীয় অনেক বস্তুকে বোঝাচ্ছে। সমজাতীয় বলতে এক জাতীয় অনেকগুলো কমন নাউনের সমষ্টিকে বোঝাচ্ছে। এখানে এখানে চার্চের যাজক হতে পারে, পূজার পুরোহিত হতে পারে। তাহলে এখানে কি দুই ধরনের কমন নাউন চলে আসছে না? সেহেতু এখানেও কি এটা কমন নাউনের সমষ্টি। সো ক্লার্জি এটাও হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপর ফক, এটা হচ্ছে ঝাঁক। ঝাঁক বলতে পাখির ঝাঁক হতে পারে, ফক অফ বার্ডস হবে।
আর যদি এই ফকটা ভেড়ার নামের পূর্বে ব্যবহৃত হয়, ফক অফ শিপ হয়, তখন কি হয়ে যাবে, সেটা ভেড়ার পাল হয়ে যাবে। অর্থাৎ পাল বুঝাতে, ঝাঁক বুঝাতে এই জায়গাতেও কি একাধিক কমন নাউনকে বোঝাচ্ছে। কারণ ঝাঁকের মধ্যে, পাখির ঝাঁকের মধ্যে সেটা দোয়েল পাখির ঝাঁক নাকি সেটা কাকের ঝাঁক, সেটা তো বোঝা যাচ্ছে না। সেটা কি তুমি জানো? না, সেখানে অনেকগুলো এক জাতীয় বস্তুর সমষ্টিকে বোঝাচ্ছে। সো ফক এটাও একটা কালেকটিভ নাউন। এখন এই যে এখানে মেজরিটি এবং মাইনরিটি আছে, এই জিনিসটাতে লাস্টের টিওয়াই আছে, আর তোমরা জানো টিওয়াই থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাই না? তাহলে এখানে যে টিওয়াইটা আছে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কালেকটিভ নাউন? মেজরিটি এবং মাইনরিটি অ্যাবস্ট্রাক্ট এবং কালেকটিভ দুই ধরনের নাউন হিসেবে ব্যবহৃত হয়। কালেকটিভ নাউন হিসেবে তখনই ব্যবহৃত হয় যখন এই মেজরিটি এবং মাইনরিটি দ্বারা মানুষকে বোঝাবে, পিপল বোঝাবে। কাদেরকে? PEOPLE, পিপলকে যখন বোঝাবে এই মেজরিটি এবং মাইনরিটি দ্বারা, তখন সেটা হচ্ছে কালেকটিভ নাউন। এছাড়া অন্যথায় কি হবে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। নেশন অর্থ জাতি, এটা তো বুঝতে আছো যে জাতি। এখানে নেশন বলতে এখানে বাঙালি জাতির মধ্যে কি শুধুমাত্র আমরাই আছি, মুসলিম জাতি আছে? না, সেখানে মুসলিম আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, সেখানে ছেলে আছে, মেয়ে আছে, তো অনেকগুলো কমন নাউনের সমষ্টি এই নেশনের মধ্যে আছে। সো নেশনটাও হচ্ছে একটা কালেকটিভ নাউন। জুরি, এটা দ্বারা বিচারক মণ্ডলীকে বোঝাচ্ছে। আর বিচারক মণ্ডলীতে কারা কারা থাকে? ছেলে বিচারক, মেয়ে বিচারক, এখানে অনেকগুলো কমন নাউন আছে। সো এটাও কি একটা কালেকটিভ নাউন। আর মুভ অর্থ হচ্ছে উশৃঙ্খল জনতা বা জনতার ভিড়, যেটাই বলো। এখন উশৃঙ্খল জনতা, এই মুভ শব্দটা কিন্তু তোমরা ইউটিউবে দেখতে পারবা কিছুদিন পরেই, এখনই তো দেখতেছো। সেটা হচ্ছে ফ্ল্যাশ মুভ। এটা দিয়ে তোমরা এখনই সার্চ করো, কারণ তোমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবা, পাবলিক বিশ্ববিদ্যালয়ে গেলে ফ্ল্যাশ মুভ কীভাবে করে, ওরা কীভাবে সেলিব্রেট করে, তাই না? তো এই ফ্ল্যাশ মুভে কী হয়, ছেলে মেয়ে স্টুডেন্টরা, ভার্সিটির স্টুডেন্টরা নাচানাচি করে, গান বাজনা করে। তাহলে এই জায়গাতে কি হচ্ছে, ওখানে ভিড় হচ্ছে না? ভিড় হচ্ছে। আর তারা কি করছে? উশৃঙ্খলতাও করে অনেকেই, কিন্তু সেটাকে আমরা ফ্ল্যাশ মুভ বলি, কারণ সেখানে কি হয়, উশৃঙ্খল জনতারা থাকে, অর্থাৎ জনতার ভিড় থাকে। তাহলে এই জনতার মধ্যে কারা কারা আছে? এই জনতার মধ্যেও কিন্তু অনেকগুলো কমন নাউন আছে। সো এটাও হচ্ছে একটা কালেকটিভ নাউন। এখন আমি যে মেজরিটি এবং মাইনরিটির কথা বললাম, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং এটা একটা কালেকটিভ নাউন, দুইটাই হতে পারে। কখন হয় সেটা আমি এখন একটু তোমাদের উদাহরণের মাধ্যমে দেখাই দেব। এই দেখো, দ্য মেজরিটি অফ দ্য স্টুডেন্ট ভোটেড টু পোস্টপন দ্য ক্লাস টেস্ট। বলা হলো যে ছাত্রছাত্রীদের বেশিরভাগ অংশই কি করছে, ভোট করছে ক্লাস পরীক্ষাটা পেছানোর জন্য। তাহলে এইখানে কাদেরকে বোঝাচ্ছে? এই স্টুডেন্টটা কি মানুষ না? এটা দ্বারা কি বোঝাচ্ছে? পিপল বোঝাচ্ছে, রাইট? যেহেতু পিপল বোঝাচ্ছে, সো এই জায়গায় মেজরিটি এই জিনিসটা হচ্ছে কালেকটিভ নাউন। কিন্তু নিচের যে সেন্টেন্সটা আছে সেখানে বলা হয়েছে লিভিং অ্যাজ এ মাইনরিটি ইন এ ফরেন কান্ট্রি ক্যান বি চ্যালেঞ্জিং। বলা হয়েছে যে বিদেশি দেশগুলোতে মাইনরিটি হিসেবে বাস করলে খুবই চ্যালেঞ্জিং, অর্থাৎ কঠিন আর কি, এই ধরনের অর্থ ব্যবহার করা হয়েছে। এখানে মানুষের বসবাস করাটা বোঝাচ্ছে, কিন্তু ডিরেক্টলি মানুষকে বোঝাচ্ছে না। এখানে বোঝাচ্ছে কি, লিভিং অ্যাজ এ মাইনরিটি, অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী হিসাবে বসবাস করাটা। তো এই জন্য এই জায়গাতে সরাসরি মানুষকে বোঝাচ্ছে না। সো এখানে এই মাইনরিটিটা অ্যাজ অ্যাবস্ট্রাক্ট নাউন ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছো যে মাইনরিটি এবং মেজরিটিটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আর কখন কালেকটিভ নাউন হচ্ছে। ক্লিয়ার? ইন দ্য ইন্টারমিশন। ইন্টারমিশন এই শব্দটা কোথায় কোথায় দেখেছো তোমরা বলতে পারবা? এটা যারা মুভি দেখবা মুভির একটা পর্যায়ে অর্ধেকাংশ সময় পার হওয়ার পরে এই ইন্টারমিশন লেখাটা চলে আসে। তার মানে কোনো একটা ছবির মধ্যে বিরতি বোঝাতে ইন্টারমিশনটা ব্যবহার করা হয়। অডিয়েন্স কাদেরকে বোঝানো হচ্ছে? অডিয়েন্স বোঝাচ্ছে দর্শকদের। এখন এখানে যে দর্শকরা আছে, সেই দর্শকের মধ্যে তুমি বুঝতেই পারছো যে ছেলে মেয়ে পুরুষ নারী সবাই আছে, তাই না? তাহলে এইখানে এই অডিয়েন্স শব্দটাও এটা কি একটা কালেকটিভ নাউন। এখন এইখানে একটা জিনিস মেনশন করার বিষয় হচ্ছে, যদি কোনো শব্দের শেষে, কোনো নাউনের শেষে সিই থাকে, টিওয়াই থাকে, তাহলে সেই শব্দগুলো অ্যাকচুয়ালি কি হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাই না? কিন্তু এই দুইটা ক্ষেত্রে আমরা কি দেখলাম? দুইটা ক্ষেত্রে আমরা ব্যতিক্রম দেখেছি। এরকম আরও একটা ক্ষেত্র আছে, সেটা হচ্ছে ভয়েস। আরও অনেক ধরনের শব্দ পাবা যেগুলো দেখতে অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো হলেও সেগুলো অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট নাউন না। এই জন্য আমি তোমাকে প্রথমে 3টা কি পয়েন্ট বলে দিয়েছি: স্পর্শ, দেখা, শোনা। ভয়েস আমরা শুনতে পারি, সো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। যেটা আমরা শুনতে পারি না, দেখতে পারি না, স্পর্শ করতে পারি না, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অডিয়েন্স আমরা দেখতে পারি, সো এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন না। ক্লিয়ার? ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট, হেয়ার ফ্লিট ইজ। এই ফ্লিট শব্দের অর্থ কি? এই ফ্লিট অর্থ হচ্ছে রণতরী। এখন এই রণতরী বলতে কি বোঝায়? তরী শব্দের অর্থ তোমরা জানো, তরী শব্দের অর্থ হচ্ছে নৌকা, তাই না? আর এই রণ দিয়ে আমরা আর কি জানি? রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্র। তাহলে এখানে রণতরী বলতে যুদ্ধ জাহাজের কথা বোঝানো হয়েছে। যুদ্ধ জাহাজটা কি এক জাতীয় কিছু নাকি অনেক জাতীয় কিছু? যুদ্ধ জাহাজ অনেকগুলো কমন নাউনের সমষ্টি, সো এটাও কি একটা কালেকটিভ নাউন।
তাহলে ফ্লিট এই শব্দটা কি একটা কালেকটিভ নাউন। মাটন ইজ এ অবলিক এন, মাটন কি, এটা কি ম্যাটেরিয়াল নাকি অ্যাবস্ট্রাক্ট নাকি প্রপার নাকি কালেকটিভ নাউন? এটা অবভিয়াসলি একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ মাটন অর্থ হচ্ছে মাংস, সেটা কোনো একটা পশুর গায়ের মাংসের কথাই বোঝানো হচ্ছে। সাপোজ তুমি মানুষের কথা চিন্তা করো, মানুষ কি হাড় গোড় মাংস দিয়ে তৈরি, তাহলে এখানে মানুষের হাড়ের কথা বললে সেটা কি একটা উপাদান, এখানে যেহেতু মাটনের কথা বলা আছে এটাও কি একটা উপাদান। সো মাটন ইজ আ ম্যাটেরিয়াল নাউন। এরকম আরো কিছু ম্যাটেরিয়াল নাউন আছে যেগুলো তোমাদের শিখে রাখা উচিত, অয়েল, গোল্ড, ডায়মন্ড, রাইস, ব্রিক এটসেট্রা। এখন ম্যাটেরিয়াল নাউনের মধ্যে সেটা যে শুধুমাত্র তরল পদার্থ হবে তা না, দুইটা জিনিস মাথায় রাখবা। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে তরল প্লাস উপাদান, উপাদান থাকলেও সেটা ম্যাটেরিয়াল, তরল পদার্থ থাকলে সেটা তো ম্যাটেরিয়াল হবেই, কারণ সেই তরল পদার্থটা আমরা বিভিন্ন জায়গায় উপাদান হিসেবে ব্যবহার করি, রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, শরবত করার ক্ষেত্রে ব্যবহার করি, রাইট? সো বুঝতেই পারছো যে এটা কিভাবে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে। কিন্তু এই ম্যাটেরিয়াল নাউনগুলো অনেক সময় কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। দেখো এখানে যে সেন্টেন্সটা আছে, দ্য ওয়াটার অফ দ্য জমজম ইজ সেক্রেড অ্যান্ড ব্লেসড, এর মানে কি? সেটা মুসলিমদের জন্য কি সেক্রেড মানে হচ্ছে পবিত্র, ব্লেসড মানে কি আশীর্বাদ। মুসলমান জাতির জন্য জমজমের পানিটা আশীর্বাদ স্বরূপ এবং সেটা খুবই পবিত্র। তাহলে এখানে জমজমের পানিকে বোঝানো হচ্ছে দ্য ওয়াটার অফ দ্য জমজম, নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। কিন্তু যেহেতু ম্যাটেরিয়াল নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে তাহলে সেটা কি হবে? কমন নাউন হবে। এখানে কিন্তু আবার প্রপার নাউন না, প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম। আর এখানে জমজমের পানির নাম তো আর নির্দিষ্ট পানি না, নির্দিষ্ট কোনো পানি বলা হয়েছে এখানে না, এখানে জমজমের পানিটাকে নির্দিষ্ট করা হয়েছে। আর যেহেতু এখানে পানিটাকে নির্দিষ্ট করা হয়েছে, এটা একটা ম্যাটেরিয়াল নাউন ছিল, এই ম্যাটেরিয়াল নাউনটাকে কি দ্বারা নির্দিষ্ট করা হয়েছে? দা দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। যখনই দা দ্বারা ম্যাটেরিয়াল নাউনকে নির্দিষ্ট করা হবে তখন সেটার ম্যাটেরিয়াল থাকবে না, সেটা কি হয়ে যাবে? কমন নাউন। সো এখানে এই ওয়াটারটা আর ম্যাটেরিয়াল নাউন না, এই ওয়াটারটা এখানে কি নাউন? কমন নাউন হবে। সো এখন যদি গোল্ডের জায়গায় দ্য গোল্ড বলে তাহলে গোল্ড কি হয়ে যাবে? ম্যাটেরিয়াল থেকে কমন হয়ে যাবে। দ্য রাইস বললে রাইসটা কি হবে? সেখানে কমন নাউন হবে। ফাইন্ড দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোয়িং। এখন কালেকটিভ নাউনটা তোমাকে বের করতে হবে। এখানে কি আছে? ওয়াটার আছে, এখানে তো আর নির্দিষ্ট করা নাই বা কিছু বলা নাই। সো এই ওয়াটারটা তো বুঝতেই আছো যে এটা একটা তরল পদার্থ, সো এটা একটা ম্যাটেরিয়াল নাউন। তারপর এখানে কাউ আছে, এটা কি? গরু, একটা জাতিকে বোঝাচ্ছে, আর এক জাতীয় সকলকে বোঝালে সেটা কি হয়? কমন নাউন হয়। কাইন্ডনেস, শেষে কি আছে? নেস আছে। নেস যেহেতু সেহেতু এটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আলটিমেটলি একটা অপশন বাকি থাকে, সেটা হচ্ছে ডি নাম্বার। তাহলে আর্মি, এই অপশনটাই কি সঠিক উত্তর হবে? আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে তুমি আরো একটা জিনিস জানলা, শিপ, নেস, তারপরে সিই, তারপরে আছে কি টি ওয়াই, এগুলো যদি থাকে তাহলে সেটা কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কাইন্ডনেস হচ্ছে দয়ালু, দয়াটা মানুষের স্পর্শ করা যায় না, দেখা যায় না, শোনা যায় না, কিন্তু সেটা অনুভব করা যায়, যে মানুষ যে দয়াবান সেটা আমরা অনুভব করতে পারি। সো কাইন্ডনেস যেই শব্দটা সেটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? দ্য ওয়ার্ড হেট্রেড ইজ ড্যাশ নাউন। হেট্রেড মানে হচ্ছে ঘৃণা। এই ঘৃণা জিনিসটা কি তুমি দেখতে পারো, তুমি স্পর্শ করতে পারো, শুনতে পারো না, কিন্তু তোমাকে কেউ ঘৃণা করছে সেটা তুমি কি করতে পারো? অনুভব করতে পারো। যেহেতু অনুভব করতে পারো তার মানে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হেট্রেডটা কোত্থেকে আসছে? হেট থেকে এসেছে। হেট অর্থ কি? ঘৃণা করা। লাভ অর্থ কি? লাভ অর্থ হচ্ছে ভালোবাসা। তো হেট অর্থ ঘৃণা এবং লাভ অর্থ কি? ভালোবাসা। এই দুইটা জিনিসই আমরা দেখতে পারি না, এটা জাস্ট আমরা অনুভব করতে পারি। সো এই দুইটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? তাহলে এখানে আমরা সবগুলো সাফিক্স দেখে নিচ্ছি। সাফিক্স মানে কি? শব্দের শেষে ব্যবহৃত হবে। শব্দের শেষে সি আছে, সি ওয়াই আছে, টিএইচ আছে, টি ওয়াই এন ই এস, নেস, ম্যান্ট, ওজ, শন, তারপরে আবার শন, এটা টি আই ও এন দিয়েও শন উচ্চারণ হয়, এস আই ও এন দিয়েও কি হয়? শন উচ্চারিত হয়। তারপর শিপ, ডোম, রি মানে আর ওয়াই রি, এরপর অ্যাটসেট্রা। এই ধরনের যে সাফিক্সগুলো আছে, এই সাফিক্সগুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেই শব্দটা কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কিন্তু এখানে আরেকটা শর্ত আছে, সেটা কি? যদি স্পর্শ করা যায়, শোনা যায়, দেখা যায় তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট হবে না, সেটা কি হবে? কনক্রিট নাউন, অর্থাৎ বাকি চারটার যে কোনো একটা হবে। ক্লিয়ার? ওকে, এরপরের প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি বট সাম সোপস yesterday, হি বট আ বার অফ সোপ yesterday, হি হ্যাজ বট আ সোপ yesterday, হি বট আ সোপ yesterday। সবগুলো অপশনই কোয়াইট সিমিলার, রাইট?
কিন্তু এখানে সঠিক উত্তরটা তোমাকে খুঁজে বের করতে হবে। এই জায়গায় কিন্তু আর প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এই জিনিসটা কাজ করছে না। এখানে এসে পড়েছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন কারা বলতে পারবা? যত ধরনের কমন নাউন আছে এই সবগুলোই হচ্ছে কাউন্টেবল নাউন, আর যেইগুলো কমন নাউন না তার মানে ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এরা হচ্ছে কি আনকাউন্টেবল। কিন্তু কমন নাউন যেটা সেটা হচ্ছে কি কাউন্টেবল নাউন। এটা গেলে একটা শর্ত যে শুধুমাত্র কমন নাউনই হচ্ছে কি কাউন্টেবল নাউন, প্রপার নাউন তো একটা নির্দিষ্ট থাকে, সেটা তো আলাদা বিষয়। তাহলে কমন নাউন ব্যতীত যেগুলো বাকি যেগুলো আছে সবগুলোই কি আনকাউন্টেবল নাউন। এখন এখানে যে সোপ শব্দটা আছে, সোপ, এখানে সোপস আছে, এখানে সোপ আছে, এই শব্দের মানে কি? সাবান। আর সাবান হচ্ছে একটা উপাদান, কারণ এটা নির্দিষ্ট গুণগত মান আছে এবং এখানে অনেকগুলো কেমিক্যাল আছে, অনেকগুলো উপাদান আছে যেটা দিয়ে আমরা সাবানটা তৈরি করে থাকি, এবং সেই সাবানটা আমরা কি করি উপাদান হিসাবে, একটা ম্যাটেরিয়াল হিসেবে আমরা ব্যবহার করি। যেহেতু এটা ম্যাটেরিয়াল নাউন আর যেহেতু সোপ একটা ম্যাটেরিয়াল নাউন, সো এটা একটা আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই অ্যাজ যুক্ত হয় না, সো যেটাতে অ্যাস আছে সেই অপশনটা বাদ হয়ে যাবে। এটা হচ্ছে একটা রুলস। রুলসটা কি? আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই অ্যাস বাই এস যুক্ত হয় না। সেকেন্ড রুলটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই আর্টিকেল ব্যবহৃত হয় না। আর্টিকেল কে কে? এ, এন, আরেকটা কি দি, এই তিনটার একটা ব্যবহৃত হবে না। সো এখানে সোপের পূর্বে এ ব্যবহৃত হয়ে গেছে, সো এই অপশনটা কি বাদ হবে, কারণ এখানে আর্টিকেলস ব্যবহৃত হয়েছে। এই জায়গা তো এ ব্যবহৃত হয়েছে, এটাও কি বাদ হয়ে যাবে। আলটিমেটলি একটা অপশনই বাকি, সেটা হচ্ছে বি নাম্বার। আর এখানে দেখো এই যে সোপটা আছে, সোপের সাথে কোনো এস নাই, তারপর এই সোপের পূর্বে কোনো এ নাই। হ্যাঁ এ আছে, কিন্তু সেটা বারের পূর্বে, সোপের পূর্বে না। তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। এটা কিন্তু নর্মাল গ্রামার থেকে আসে নাই, এটা মূলত ব্যারন স্টোফেলের বই থেকে এসেছে। আর এই ক্যাটাগরির প্রশ্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রায়ই করে থাকে। আর তোমরা যেন এই ধরনের প্রশ্ন যেটাই আসুক সেটার জন্য সঠিকভাবে উত্তর করতে পারো, সেজন্য আমি এখানে তোমাদের জন্য একটা চার্ট নিয়ে আসছি। চার্টটা হচ্ছে এইটা, দেখো, এ পিচ অফ অ্যাডভাইস, এটা কমন। এরপর অ্যাডভাইস, ফার্নিচার, ইনফরমেশন, লাগেজ, জুয়েলারি, নিউজ, মিউজিক, ইকুইপমেন্ট, এই সবগুলোর পূর্বে কি ব্যবহৃত হবে? এ পিচ অফ ব্যবহৃত হবে। তারপর এ ক্ল্যাপ অফ থান্ডার, থান্ডারের পূর্বে কি ব্যবহৃত হবে? ক্ল্যাপ ব্যবহৃত হবে। থান্ডার বলতে কোনটাকে বোঝায়? বিদ্যুৎ চমকায় না, সেইটা। তারপর এ ভোল্ট অফ লাইটিং, এখানে একটা অফ হবে, হ্যাঁ এই অফটা মিসিং, এখানে টাইপিং মিস্টেকের জন্য এরকম হয়েছে। তারপর এখানে দেখো এ বার অফ সোপ, সোপের ক্ষেত্রে এ বার ব্যবহৃত হয়। এখন এই সোপের পূর্বে এ বার ব্যবহার না করে অনেক সময় পিচও ব্যবহার করা হয়ে থাকে। এই পিচটা আমি সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবো যদি এই বাকি অপশনগুলো না থাকে অপশনের মধ্যে। সাপোজ ধরো তুমি ব্রেডের পূর্বে স্লাইস নাই, লোফ নাই, তখন তুমি কি করবা? তখন পিচ আছে কিনা সেটা দেখবা, সেই পিচ দিয়েই কিন্তু তুমি সেই সেন্টেন্সটাকে ফুলফিল করবা, ঠিক আছে? তারপর অ্যান ইয়ার অফ কর্ন, তাহলে কর্নের পূর্বে কি ব্যবহৃত হয়? অ্যান ইয়ার ব্যবহৃত হয়। দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে সিঙ্গুলার, কিন্তু এগুলোকে যখন প্লুরাল করা হয় তখন এই যে বার, এখানে যে ক্ল্যাপ, তারপর এখানে যে পিচ, তারপর এখানে যে স্লাইস, এগুলোর সাথে অ্যাজ যুক্ত হবে। তারপরও আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই অ্যাজ যুক্ত হবে না। ব্রেড, এটা কি একটা রুটি না? রুটি মানে কি ফুড, ফুডও কি একটা আনকাউন্টেবল নাউন, কারণ এটা খাদ্য। আর এই রুটিটা কি খাদ্যের একটা উপাদান, সো এই ব্রেডটাও কি একটা আনকাউন্টেবল নাউন। ফুডও কিন্তু আনকাউন্টেবল নাউন, ফুড যেই শব্দটা আছে এটা কিন্তু আনকাউন্টেবল নাউন, প্লাস এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়, কারণ ফুড দ্বারা কি এক জাতীয় সবকিছুকে বোঝা যাচ্ছে। কি জাতীয় বোঝাচ্ছে? খাদ্য জাতীয় সবকিছুকেই বোঝাচ্ছে। তো আমার মূল কথা হচ্ছে কর্ন, সোপ, লাইটিং, থান্ডার, অ্যাডভাইস, ফার্নিচার, ইনফরমেশন, এগুলোর সাথে কখনো অ্যাজ যুক্ত হবে না। এগুলোকে যদি তুমি প্লোরাল করো তাহলে কার সাথে যুক্ত হবে? এই যে পিচের সাথে যুক্ত হবে। যখন আমি এটাকে প্লোরাল করব, সাপোজ ধরো আমি এই ইনফরমেশনটাকে প্লোরাল করব, আমি বলবো টু পিচেস, টু পি আই ই সি ই, এটা হচ্ছে টু পিচ। যেহেতু আমি এটাকে প্লুরাল করব, সো এই ইর উপরে এটা ই থাকবে না, এটা এখন হয়ে যাবে কি আই হয়ে যাবে। তাহলে এটা কি হবে? টু পি আই ই সি আই ই এস, তাহলে টু পিচেস অফ ইনফরমেশন, টু পিচেস অফ ইনফরমেশন। এই ইনফরমেশনটা প্লুরাল হচ্ছে না, প্লুরালটা হচ্ছে কোনটা? এই যে এখানে যে পিচেসটা ছিল সেটা। এই কয়েকটা জানলেই হবে, এখান থেকেই তোমার ভর্তি পরীক্ষায় প্রশ্ন করবে, এর বাইরে এই ধরনের প্রশ্ন আসবে না। এরপর একটা প্রশ্ন দেখো, আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ, আমার একটা সাবান দরকার আমার কাপড়গুলো পরিষ্কার করার জন্য। এখানে যে এই কথাটা বলা হয়েছে, এই সোপটা এখন কি করবা? সাবানের এক টুকরা প্রয়োজন তোমার, তাই না? এক টুকরা বা একটু অংশ প্রয়োজন। তাহলে এখানে তো আর বার নাই, সাবানের সাথে সবসময় কি ব্যবহৃত হয়? এমনিতে বার অফ ব্যবহৃত হয়, অর্থাৎ বার অফ সোপ ব্যবহৃত হয়। বাট এখানে যেহেতু বার নাই, আমি তো বলেইছিলাম যদি না থাকে তাহলে আমরা কি ব্যবহার করব? পিচ ব্যবহার করব। সো সি নাম্বার অপশনটাই হচ্ছে কারেক্ট আনসার। আই নিড আ পিচ অফ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ।
ক্লিয়ার? ট্রান্সলেট দিস ইনটু ইংলিশ, তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন। এটা দেখো, এটা একটা ট্রান্সলেশনের কোশ্চেন, কিন্তু এটা নিয়ে এসছে কোথায়? নাউনে। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দুটো বিশ্ববিদ্যালয়ের জন্যই ট্রান্সলেশন এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। ট্রান্সলেশনটা খুবই পছন্দ করে তারা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেশন থেকে অনেক প্রশ্ন আসে, আর এটার প্রমাণ হচ্ছে এটা দেখো, পার্সব বিজু ট্রান্সলেশনের টপিকটা নিয়ে আসছে। তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছিল। এই জায়গায় তুমি কি করবা? হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস, তারপর মেনি অ্যাডভাইসেস, হি গেভ মি মেনি অ্যাডভাইস, তারপরে বলছে অ্যা পিচ অফ অ্যাডভাইস। এখানে অ্যাকচুয়ালি আনসার কোনটা হবে? এই জায়গায় তোমাকে আমি যে বললাম যে আনকাউন্টেবল নাউনের শেষে যেসব শব্দ ব্যবহৃত হয় না, সেসব শব্দগুলোকে, সেই সব কথাগুলোকে তোমার মাথায় আনতে হবে। আনকাউন্টেবল নাউনের শেষে অ্যাজ বা ইয়াস যুক্ত হয় না, তাহলে যেগুলোতে অ্যাজ বা ইয়াস আছে সেগুলো বাদ হয়ে যাবে। কারণ অ্যাডভাইস সিই আছে যেহেতু, সেটা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাডভাইস উপদেশ দেওয়া, এই উপদেশ জিনিসটা আমরা দেখি না। আমরা কি দেখি? আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি না, জাস্ট এটা আমরা অনুভব করি। কেউ আমাদের একটা উপদেশ দিলে সেটা আমরা মানতে পারি। সো এই অ্যাডভাইস শব্দটা যেহেতু আনকাউন্টেবল, তার সাথে অ্যাজ বা ইয়াস যুক্ত হবে না, এটা বাদ। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয় মাছ, কখনো মেনি ব্যবহৃত হয় না। মেনি কার পূর্বে ব্যবহৃত হয়? কাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহৃত হয়। সো এই মেনিটাও বাদ হয়ে যাবে। এখানে মেনি ছিল, এটা তো আমরা এমনিতেই বাদ দিয়ে দিয়েছি, রাইট? মাছ ব্যবহার করা গেল, মাছ অর্থ হচ্ছে প্রচুর। যদি মাছ ব্যবহৃত না হয় তাহলে মাছের পরিবর্তে আমরা অনেক সময় লট অফ ব্যবহার করে থাকি। যেহেতু লট অফ আছে এ নাম্বার অপশনে, এবং অ্যাডভাইস এই শব্দটা কি অ্যাজ বাই অ্যাজ যুক্ত নাই, সো এটা নর্মালি আছে রুলস অনুযায়ী। সঠিক উত্তর কি হবে? হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস। এখন কথা হচ্ছে ডি নাম্বারটা কেন বাদ দিছি? ডি নাম্বার বলছে হি গেভ মি এ পিচ অফ অ্যাডভাইস। হ্যাঁ, আমরা এই পিচ অফ অ্যাডভাইস বলতে মানে আমাকে কিছু উপদেশ দেওয়ার কথা বললো। এতে এখানে কিছু বলা হয় না, এখানে বলা হয়েছে কি অনেক বলা হয়েছে। অনেক উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো? অবশ্যই লট অফ ব্যবহার করবো, পিচ তো আর ব্যবহার করবো না, কারণ পিচ তো উপদেশের কিছু একটা অংশ, তাই না? সো সঠিক উত্তরটা কি হচ্ছে? এ নাম্বারটা। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। তাহলে এখানে আরো কিছু আনকাউন্টেবল নাউন সম্পর্কে জেনে নাও, যেগুলো দেখতে মনে হয় তোমার কাছে কাউন্টেবল, কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো কি আনকাউন্টেবল। তার মধ্যে একটা হচ্ছে মানি, ওয়ার্ক, ফুড, হোমওয়ার্ক, পোয়েট্রি, লাগেজ, ফান, ইকুইপমেন্ট, ট্রাফিক। এই সবগুলোই কি আনকাউন্টেবল নাউন। Seeing the baby, dash mother rose in her. আমরা এখন পড়ছি কি আর্টিকেলস। Seeing the baby, বাচ্চাটাকে দেখার পর, dash mother rose in her, এখানে রোজটা হচ্ছে ভার্ব, আর এটা একটা ফ্রেজ বলতেই পারো। আর এই পুরোটার অর্থ হচ্ছে মাতৃত্ব জাগ্রত হওয়া। এখানে মাতৃত্বটাকে বোঝাচ্ছে। এই জায়গায় মাদার দিয়ে মাকে না বুঝিয়ে মায়ের যে মমতা, মায়ের যে মাতৃত্বটা, সেটাকে বোঝানো হচ্ছে। তো মায়ের মাতৃত্বটা, মায়ের যে মমতাটা, এটা কি একটা নির্দিষ্ট কথা না? নির্দিষ্ট কথা। এই ধরনের বিষয় যেটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাক্ট, কারণ অ্যাবস্ট্রাক্ট বলতে কি বুঝি আমরা? যেটা আমরা দেখতে পাই না, শুনতে পাই না, স্পর্শ করতে পারি না। মায়ের মমতাটাকে আমরা স্পর্শ করতে পারি, দেখতে পারি না, জাস্ট অনুভব করতে পারি। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটা আছে, সেই আইডিয়াটা যদি বোঝায় অথবা কারোর গুণের নাম, দোষের নাম বোঝায়, তখন সেটার পূর্বে কি ব্যবহৃত হবে? নির্দিষ্ট করার জন্য দা ব্যবহৃত হবে। সো এটার উত্তর হচ্ছে দা। সিং দ্য বেবি, দ্য মাদার রোজ ইন হার। বাচ্চারা দেখা মাত্রই তার মধ্যে মায়ের মমতা জেগে উঠলো। সেম ভাবে এই সেন্টেন্সটাকে আরো ভালো করে বোঝার জন্য এখানে যে বাক্যটা আছে সেটা দেখো, চেক ড্যাশ বিস্ট ইন ইউ, চেক দ্য বিস্ট ইন ইউ। এটার মানে কিন্তু আবার বোঝাচ্ছে না তোমার ভিতরের পশুত্বটাকে দেখো। এটার মানে হচ্ছে চেক দ্য বিস্ট ইন ইউ, মানে হচ্ছে তোমার পশুত্বকে ধ্বংস করো বা দমন করো। অ্যাট দ্য সেন্স ড্যাশ মাদার অ্যারোজ ইন হার, এই অ্যাট দ্য সেন্স মানে হচ্ছে হঠাৎ করেই। এটার মানে কি? হঠাৎ করেই। তো হঠাৎ করেই তার মধ্যে মমত্ববোধ জেগে উঠলো। এটাও কি, এই যে মাদারটা, এই মাদার দ্বারা মমত্ববোধকে বোঝাচ্ছে, মায়ের মমতাকে বোঝাচ্ছে, মাকে বোঝাচ্ছে না। সো এই জায়গায় কি হবে? এই জায়গাতেও একটা দি ব্যবহার করতে হবে। চেক ড্যাশ বিস্ট ইন ইউ, এই জায়গায় কি হবে? দা হবে। আর এখানেও কি হবে? দা হবে। ক্লিয়ার? লুইস ড্যাশ 14th ওয়াজ ড্যাশ বেনেভোলেন্ট কিং। এর মানে কি? লুইস একজন রাজা ছিলেন। এই বেনেভোলেন্ট মানে হচ্ছে দানশীল। দানশীল মানে সে অনেক দয়ালু ছিল, সে মানুষকে দান করত। আর এখানে 14th দ্বারা বোঝাচ্ছে যে 14 বা 14তম রাজা। তাহলে 14তম রাজা লুইস কি ছিলেন? একজন দানশীল রাজা ছিলেন। তাহলে এই যে 14th, এই শব্দটা কি বোঝাচ্ছে? শব্দটা দ্বারা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। কোন ধরনের অ্যাডজেক্টিভ বলতে পারবা? এটা হচ্ছে অর্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ কেন? আমরা অ্যাডজেক্টিভ বলতে দোষ, গুণ, পরিমাপ, গুণগত মান, এটা যেটা বোঝায় সেটাই, তাই না? তাহলে এখানে লুইসের যে অবস্থানটা সেটা বোঝাচ্ছে যে 14তম রাজা সে, ধরতে গেলে একটা গুণের মতো এরকম আর কি। সো এই 14th, এই শব্দটাও কি একটা নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। সো এখানে আমরা কি ব্যবহার করবো? সবসময় মনে রাখবা 14th, 16th, 19th,
18th, এরকম যে শব্দগুলো থাকবে এগুলোর পূর্বে সবসময় কি ব্যবহৃত হবে? দা ব্যবহৃত হবে। তাহলে এই জায়গায় কি ব্যবহার করতে হবে? আমাদের দা ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা দা লিখলাম। লুইস দ্য 14th নির্দিষ্ট করা হয়েছে না, লুইসদের যে 14তম রাজা, সে রাজাকে নির্দিষ্ট করা হয়েছে কিন্তু। আর নির্দিষ্ট করার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? দা ব্যবহার করি। এভাবে তুমি বলতে পারো। তাহলে 14তম রাজা লুইস দ্য 14th ওয়াজ, এখানে কি ব্যবহার করবো? দা ব্যবহার করবো? ওয়াজ দ্য বেনেভোলেন্ট ব্যবহার করবো না, কারণ সে 14তম রাজা। আগে যে রাজা ছিল তাদের মধ্যেও তো হয়তো কেউ না কেউ দয়ালু দানশীল ছিল, তাই না? তাহলে এখানে আমরা কি ব্যবহার করবো? ব্যবহার করবো। তাহলে সঠিক উত্তর কি হবে? এ নাম্বারটা। লুইস দ্য 14th ওয়াজ আ বেনেভোলেন্ট কিং। চতুর্দশ রাজা লুইস একজন দানশীল রাজা ছিলেন। এখানে একজন বোঝানো হয়েছে, ঠিক আছে? আর একটি বা একজন বোঝাতে আমরা কি ব্যবহার করি? এবার অ্যান্ড ব্যবহার করি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে আরো কিছু অর্ডিনাল নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ দেখে নাও। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফিফথ, সিক্স, এগুলোর পূর্বে কি ব্যবহার করবা? দি বা দা যেটাই বলো সেটা ব্যবহার করবো। আই ওয়ান্ট টু বাই ড্যাশ পিয়ানো বাট আই ক্যান্ট প্লে ড্যাশ পিয়ানো। এটা দ্বারা কি বোঝাচ্ছে? দেখো, এখানে একটা আর্টিকেল ব্যবহৃত হবে, এখানে একটা আর্টিকেল ব্যবহৃত হবে। পিয়ানো এটা একটা বাদ্যযন্ত্র। বাদ্যযন্ত্রের পূর্বে আমরা কি ব্যবহার করব? এ অথবা এন ব্যবহার করব। সেটা একটা বস্তু। এখন এই বাদ্যযন্ত্রের পূর্বে যে ওয়ার্ডটা আছে সেটা ভাওয়েল নাকি কনসোনেন্ট সেটার উপর ডিপেন্ড করে এ বা অ্যান ব্যবহার করব। কিন্তু সেই বাদ্যযন্ত্রটা যদি কেউ বাজানোর কথা বলে, কেউ বাজাচ্ছে বা কেউ বাজাবে, তখন তার পূর্বে কি ব্যবহার করতে হবে? দা ব্যবহার করতে হবে। কিন্তু এখানেও একটা শর্ত আছে, দা সবসময় ব্যবহার করা যাবে না। সেটা কখন? সেটা আমি পরে বলছি। আগে এই বাক্যের উত্তর করা যাক। এখানে দেখো, আই ওয়ান্ট টু বাই এ পিয়ানো। সেই পিয়ানোটা কি করছে? কিনছে। এখানে কি বাজানোর কথা বলা হচ্ছে? না। সো এই জায়গায় আমাদের এ এবং অ্যান্ড ব্যবহার করতে হবে। আমরা কি ব্যবহার করব? এ ব্যবহার করব, কারণ পিয়ানো, পিটা কি ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে কি না? উচ্চারিত হচ্ছে না। এবং এটা কি ভাওয়েল না। সো এখানে আমরা এ ব্যবহার করছে। বাট আই ক্যান্ট প্লে ড্যাশ পিয়ানো, এই জায়গায় কি ব্যবহার করব? এই জায়গায় আমরা দা ব্যবহার করব। আই ক্যান্ট প্লে দ্য পিয়ানো, কারণ এখানে বাদ্যযন্ত্রটাকে বাজানোর কথা বলা হচ্ছে। এই যে প্লে দ্বারা কি বোঝাচ্ছে? বাজানোর কথা বলা হচ্ছে, যে আমি একটা পিয়ানো কিনতে চাই কিন্তু আমি তো পিয়ানো বাজাতে পারি না। তাহলে এটার উত্তর কি হবে? এ এবং দি, সি নাম্বারটা। এখন কথা হচ্ছে যে এই জায়গাতে বাজানোর কথা বললেও আমরা দা ব্যবহার করতে পারবো না। কখন? যখন প্লের পর একটা অন থাকবে। প্লের পরে অন থাকলে সেই ক্ষেত্রে আমরা দা ব্যবহার করব না, কোনো কিছুই ব্যবহার করবো না। সেখানে আর্টিকেল কি হবে? ক্রস হবে। তাহলে এইটার যে উত্তরটা সেটা কি হবে? আই হ্যাভ ড্যাশ গিটার। গিটার একটা বাদ্যযন্ত্র। এখানে কি বাজানোর কথা হচ্ছে না, আমার একটা গিটার আছে সেটা বলা হচ্ছে। সো এই জায়গায় আই হ্যাভ এ গিটার হবে। ক্লিয়ার? এরপর বললাম আই ওয়ান্ট টু প্লে ড্যাশ গিটার। এখানে আমি গিটারটা বাজাতে চাচ্ছি। যেহেতু আমি এটা গিটারটাকে বাজাতে চাচ্ছি, সো এই জায়গায় আমরা কি ব্যবহার করবো? দা, কারণ গিটারটা বাদ্যযন্ত্র এবং সেটা আমি বাজাতে চাচ্ছি। সো এখানে দা ব্যবহার করলাম। কিন্তু এই সেন্টেন্সটাই আমি কোনো প্রকার আর্টিকেল ব্যবহার করবো না। বাট আই ক্যান নট প্লে অন ক্রস, তারপর ফ্লুট। এখানে ফ্লুট ব্যবহার করছি। এই জায়গায় গিটারও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে। অন্য কিছু বলতে সেখানে হারমোনিয়াম থাকতে পারে। ক্লিয়ার? তো যে কোনোটাই থাকুক না কেন, প্লের পরে অন থাকলেই সেখানে আর কোনো প্রকার আর্টিকেল ব্যবহৃত হবে না। যদি অন না থাকে, বাদ্যযন্ত্র বাজানোর ক্ষেত্রে দা ব্যবহার করব। বাদ্যযন্ত্রের নামের ক্ষেত্রে সেই নামের ওয়ার্ড অনুযায়ী আমরা এ বা অ্যান ব্যবহার করবো। ক্লিয়ার? আই ক্যান প্লে ড্যাশ ফ্লুট। এই যে এটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে প্লে অন ছিল সেজন্য আমরা ক্রস করছি, কিন্তু এখানে প্লে আছে, এখানে আর অন নাই। সো এই জায়গায় আমরা কি ব্যবহার করবো? দা ব্যবহার করবো। আই ক্যান প্লে দ্য ফ্লুট। এখানেও বাজানোর কথা বলা হচ্ছে। হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল বিকজ হি হ্যাড ড্যাশ হার্ট অ্যাটাক। দেখো, সে হসপিটালে গেছে। কেন গেছে? কারণ সে হার্ট অ্যাটাক করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতেই পারে, কারণ এটা ঘোরানোর পেছনে একটা প্রশ্ন। সে হসপিটালে কেন গেছিল? সে হসপিটালে গেছে কারণ তার হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে হসপিটালটা কি জন্য তৈরি করা? চিকিৎসার জন্য তৈরি করা। সে হার্ট অ্যাটাক করুক বা স্ট্রোক করুক অথবা মাথা ঘুরিয়ে পড়ে যায়, যেটার জন্য হোক না কেন, হসপিটালটা তৈরি করা কিসের জন্য? চিকিৎসার জন্য তৈরি করা। আর সে কেন গেছে? চিকিৎসার জন্যই গেছে। হার্ট অ্যাটাক হয়েছে, সেটার চিকিৎসা করার জন্য সে হসপিটালে গেছে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে, যেই প্রতিষ্ঠানটা, যেই ইনস্টিটিউটটা, যেই জায়গাটা, যেটার উদ্দেশ্যে বানানো হয়েছে, সেটার উদ্দেশ্যে যদি কেউ সেখানে যায়, তাহলে তার পূর্বে কোনো প্রকার আর্টিকেল ব্যবহৃত হয় না। যেহেতু সে হসপিটালে চিকিৎসার জন্য গেছে আর হসপিটালটা তৈরি করা হয়েছে চিকিৎসার জন্য, সো এই জায়গায় কোনো প্রকার আর্টিকেল ব্যবহৃত হবে না। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড, এখানে কি ব্যবহার করব? এ ব্যবহার করব, কারণ হার্ট অ্যাটাকটা কি নির্দিষ্ট কিছু না। তাহলে সঠিক উত্তর কি হবে? ডি নাম্বারটা। হি ওয়েন্ট টু হসপিটাল বিকজ হি হ্যাড এ হার্ট অ্যাটাক। এখন এই হসপিটালে যদি তার হার্ট অ্যাটাকের জন্য সে না যেত, সে যদি ঘুরতে যাইতো, চাকরির জন্য যেত, তখন কি এখানে ক্রস হতো? তখন আর সেখানে ক্রস হতো না। তখন সেখানে এ বা এন বা দি এগুলো ব্যবহৃত হতো সেন্টেন্সের উপর ভিত্তি করে। দেখো, এরকম আরেকটা সেন্টেন্স আছে।
মিনাস মাদার হ্যাজ গন টু ড্যাশ স্কুল টু সি হার। মিনা স্কুলে যায় পড়াশোনা করার জন্য, কিন্তু মিনার মাদার কি সেই স্কুলে পড়াশোনা করতে গেছে? না, মিনার মাদার কেন গেছে? মিনাকে দেখার জন্য গেছে, তাই না? সো এই জায়গায় স্কুলটা যেই কারণে তৈরি করা হয়েছে শিক্ষা দানের জন্য, এখানে পাঠশালা, এখানে শিক্ষা মানুষ গ্রহণ করবে, সেই শিক্ষাটা গ্রহণ করার জন্য তার মা কিন্তু যায় নাই। যেহেতু তার মা শিক্ষা গ্রহণ করতে যায় নাই, সো স্কুলের পূর্বে আমাদের একটা কি ব্যবহার করতে হবে? দি বা এ বা এন ব্যবহার করতে হবে। এখন বলো তো এখানে তুমি কি ব্যবহার করবা? যেহেতু মিনা একটা নির্দিষ্ট নাম, আর মিনা যে স্কুলটা পড়ে সেই স্কুলটাও একটা নির্দিষ্ট, সো এখানে আমরা কি ব্যবহার করবো? দা ব্যবহার করব। কারণ মিনার মা কি অন্য যে কোনো একটা স্কুলে যাবে? যে কোনো একটা স্কুলে কি মিনাকে খুঁজবে, মিনাকে দেখতে যাবে? না, মিনার স্কুলে গিয়েই দেখতে যাবে। দ্যাটস ওয়াই এখানে কি ব্যবহার করতে হবে? আমাদের দা ব্যবহার করতে হবে, কারণ মিনাস মাদার হ্যাজ গন টু দ্য স্কুল টু সি হার, বোঝানো হচ্ছে মিনার মা মিনার স্কুলে গেছে মিনাকে দেখার জন্য। ক্লিয়ার? আই সো ড্যাশ বেগার, এখানে কি ব্যবহার করতে হবে? এখানে দেখো এন ওয়ান আইট, এন ওয়ান আই, এ ওয়ান আই, আইট হচ্ছে এ ওয়ান আইট। ওয়ানের পূর্বে সব সময় ওয়ান ও যুক্ত সব শব্দের পূর্বে কি ব্যবহৃত হয়? অ্যান ব্যবহার করতে হয়, কিন্তু ওয়ানের পূর্বে সেটা কি ব্যবহার করতে হয়? এ ব্যবহার করতে হয়। যেহেতু ওয়ানের পূর্বে এখানে এন আছে, দ্যাটস ওয়াই এই দুটো অপশন বাদ। এরপর এ ওয়ান আই, আরেকটা আছে এ ওয়ান আইট, এই দুটার যে কোনো একটা সঠিক উত্তর হবে। এখানে সঠিক উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। কেন ডি নাম্বারটা কেন হয়েছে? কারণ ওয়ানের পূর্বে এ ব্যবহৃত হয়, কিন্তু রং বা সংখ্যা থাকা অর্থ বোঝানোর জন্য সেক্ষেত্রে আই না হয়ে আইড হয়। এখানে বোঝাচ্ছে আমি এক চোখ অন্ধ ভিক্ষুককে দেখেছি, সংখ্যা বোঝাচ্ছে, তাই না? একটা চোখ অন্ধ সেই সংখ্যাটা বোঝাচ্ছে, আবার সেই সংখ্যাটা কি শুধুমাত্র নর্মালি বোঝাচ্ছে না, অ্যাডজেক্টিভ হিসেবে বোঝাচ্ছে, অর্থাৎ দোষ। দোষ বলতে কি আমরা সবসময় যে অপরাধ করাকে বুঝি না, কারোর একটা গুণ কম থাকলে সেটাকে আমরা দোষ বলি। যে মানুষের দুইটা চোখ থাকে সেটা মানুষের গুণ, কিন্তু তার একটা চোখ কম নাই, এটা কি তার একটা দোষ। এই দোষটাকে বোঝানোর জন্য বা এই সংখ্যাটাকে বোঝানোর জন্য সবসময় কি ব্যবহার করতে হয়? আইড এই শব্দটা ব্যবহার করতে হয়। এরকম আরো অনেকগুলো শব্দ আছে, দেখতে পারো। এ ব্লু আইড গার্ল, এটা কি একটা মেয়ের নীল চোখে কথা বোঝানো হচ্ছে, রং বোঝাচ্ছে। তারপর ওয়ান আইড মনস্টার, এটা আমাদের দজ্জাল, যে তারও কি একটা চোখ থাকে, একটা মনস্টার। তারপর ওয়াইড আইড, শার্প আইড, তার মানে রং, সংখ্যা, এই ধরনের শব্দের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আইড ব্যবহার করি। এই জন্য এই অপশনটা হয় নাই, কারণ এখানে এক চোখ অন্ধ ভিক্ষুককে বোঝানো হয়েছে, বাট এইখানে এই অপশনে সেটা দ্বারা এটা ডিফাইন করা যাচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে আনসারটা হচ্ছে ডি নাম্বার, যে অপশনটা সেটা, এ ওয়ান আইড বেগার। ক্লিয়ার? কাজী নজরুল ইজ ড্যাশ শেলি অফ বাংলাদেশ, এখানে কি হবে? কাজী নজরুল দেখতেই পাচ্ছ যে এটা একটা নির্দিষ্ট, আর ছোট বাচ্চাদের প্রশ্নটা নির্দিষ্ট কোনো কিছুর নাম থাকলেই, নির্দিষ্ট কোনো কিছু থাকলে তারপর কি ব্যবহৃত হয়? দি ব্যবহৃত হয়, তাহলে বি নাম্বার অপশনটাই সঠিক উত্তর হবে। কাজী নজরুল ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। ডু ইউ সেল বানানাস বাই ড্যাশ কিলো, এখানে কিলো দ্বারা কি বোঝাচ্ছে? পরিমাপ বোঝাচ্ছে, তাই না? আর যত ধরনের পরিমাপ আছে সব পরিমাপের পূর্বে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। সো এখানে কি হবে? ডু ইউ সেল বানানাস বাই দ্য কিলো। তাহলে আমরা আরো কিছু পরিমাপের একক দেখে ফেলি। কিলো, মিটার, ডজন, স্কোর, হান্ড্রেড, এগুলোর পূর্বে কি ব্যবহৃত হয়? দা ব্যবহৃত হয়। এখন এই যে স্কোর, এটার নামে একটা চ্যানেল আছে কিন্তু, দা স্কোর, খুবই মোটিভেশনাল টাইপের গান ছাড়ে। স্কোর যেই শব্দটা, এই শব্দের পূর্বে যে দা ব্যবহার করতে হয় সেটার প্রমাণ পাইছো? যদি প্রমাণ না পেয়ে থাকো ইউটিউবে সার্চ করে দেখতে পারো, দা স্কোর বলতে একটা চ্যানেল আছে, মিলিয়ন সাবস্ক্রাইবারও আছে। এটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে কি স্কোর, ডজন, মিটার, কিলো, এগুলোর পূর্বে, এই পরিমাপের এককগুলোর পূর্বে কি ব্যবহার করতে হয়? দা ব্যবহার করতে হয়। I read dash প্রথম আলো which is dash very popular news in our country, এখানেও নির্দিষ্ট এবং অনির্দিষ্ট করার কথাটা বোঝানো হয়েছে। প্রথম আলো এটা একটা নিউজ পেপার, খুব নির্দিষ্ট একটা নিউজ পেপার, খুব জনপ্রিয় বাংলাদেশের মধ্যে। সো এখানে আমরা কি ব্যবহার করবো? আই রিড দ্য প্রথম আলো নিউজ পেপার which is, এখন কি, এখন এখানে কি দা ব্যবহার করবো? না, এখানে আমরা ব্যবহার করবো এ, which is a very popular newspaper in our country। কেন এ ব্যবহার করছি? কারণ প্রথম আলো ছাড়াও আরো অনেক নিউজ পেপার আছে যেগুলা আমাদের দেশে জনপ্রিয়, যেরকম কালের কণ্ঠ আছে, দ্য ডেইলি নিউজ পেপার আছে, ইত্তেফাক আছে, এগুলো কি জনপ্রিয়, তাই না? প্রথম আলোটা একটা নির্দিষ্ট পত্রিকা যেটা বাংলাদেশের সেই সকল পত্রিকার মধ্যে একটা জনপ্রিয় পত্রিকা। সো এখানে বলা হয়েছে আই রিড দ্য প্রথম আলো হুইচ ইজ আ ভেরি পপুলার নিউজ পেপার ইন আওয়ার কান্ট্রি। সঠিক উত্তর হবে ডি নাম্বারটা। ইফ আই ড্যাশ ইউ আই উড নেভার ডু ইট, আর্টিকেল শেষ। এখন আমরা সেন্টেন্স পড়ব। সেন্টেন্স নিয়ে ফুল ক্লাস আছে কোথায়? আমাদের HSTU অর্থাৎ হাজি দানেশ এবং COU স্পেশাল। যদি যারা যারা সেন্টেন্সের আজকের ক্লাসে, এখন ক্লাস করার পর তোমাদের যদি যথেষ্ট মনে না হয়
তাহলে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি স্পেশাল ইংলিশ ফুল কোর্সের সেন্টেন্স রিলেটেড যে ক্লাসটা আছে, মেবি সেকেন্ড ক্লাস, সেই ক্লাসটা করে ফেলবে। তাহলে তোমার এই সেন্টেন্সের সব টপিক ক্লিয়ার হয়ে যাবে। আর যেহেতু আমি এই ক্লাসের মধ্যে সেন্টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সো এখানে বিস্তারিত আলোচনা করবো না, এবং এখানে আমি নতুন কিছু এক্সাম্পল দেখাবো তোমাদের, যাতে সেন্টেন্স সম্পর্কে আরো বেশি ধারণা হয়ে যায়। তাহলে বলো তো এই প্রশ্নটা কোন ক্যাটাগরির প্রশ্ন? এখানে আসছে কন্ডিশনাল থেকে, কারণ এটা ইফ যুক্ত একটা সেন্টেন্স। আর ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি কি ফলো করি? তিনটা নিয়ম ফলো করি। একটা হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট। যদি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পরেরটা কি হবে? পাস্ট কন্ডিশনাল। আর যদি ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা কি হবে? পারফেক্ট কন্ডিশনাল। এখন পাস্ট কন্ডিশনাল বলতে উড, কুড, তারপর মাইট, এরপর কি ব্যবহার করতে হয়? এরপর এদের পরে একটা বিউ ওয়ান ব্যবহার করতে হয়। আর পাস্ট পারফেক্ট কন্ডিশনাল ক্ষেত্রে এই উড, কুড, মাইটের পরে কি হবে? একটা হ্যাভ ব্যবহৃত হবে, এবং হ্যাভ যেহেতু ব্যবহার করতে হয়েছে তাহলে এখানে আর বি1 না থেকে এটা কি হয়ে যাবে? বি3 হয়ে যাবে। ক্লিয়ার? এই হলো দুইটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট টেন্স। এখানে প্রেজেন্ট বলতে প্রেজেন্ট ইনডিফিনিট আর কি, তাহলে পরেরটা কি হবে? ফিউচার হবে, ফিউচার ইনডিফিনিট হবে। এখন দেখো তো এই তিনটা রুলসের মধ্যে এইখানে কোনটা পড়ছে? এখানে ইফ যুক্ত সেন্টেন্সটা বোঝা যাচ্ছে না, কারণ ইফ যুক্ত সেন্টেন্সের এখানে ড্যাশের মধ্যে সেই ভার্বটা নাই, যেটা দ্বারা আমরা বুঝতে পারি এটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে নাকি পাস্ট পারফেক্টে। তাহলে আমরা কোনটা দেখবো? এর পরেরটা দেখবো। এখানে কি আছে? আই উড নেভার ডু ইট। দেখো এখানে উড আছে, এরপর কি হ্যাভ আছে? না, সরাসরি একটা বি1 আছে, মাঝখানে নেভার টেভার যত কিছু থাকুক সেটা আমাদের দেখা বিষয় না। উডের উপর একটা হ্যাভ থাকবে, হ্যাভ থাকলে সেটা হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল, হ্যাভ যদি না থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। আর এখানে বোঝা যাচ্ছে এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল। যেহেতু এটা পাস্ট কন্ডিশনাল তার মানে এর পূর্বের যে সেন্টেন্সটা ছিল ইফ যুক্ত, সেটা হচ্ছে কি? পাস্ট ইনডিফিনিট। কারণ ইফ যুক্ত সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট থাকলে এর পরবর্তী সেন্টেন্সটা কি হয়? পাস্ট কন্ডিশনাল হয়। আর যদি পাস্ট ইনডিফিনিট না থেকে পাস্ট পারফেক্ট থাকে তাহলে পরেরটা কি হয়? পাস্ট পারফেক্ট কন্ডিশনাল হয়। আর প্রেজেন্ট থাকলে ফিউচার হয়। তাহলে এখানে কি হবে? এর সাথে কি ব্যবহার করতে হবে? ওয়ার ব্যবহার করতে হবে। কারণ এখানে ইফ আই ওয়ার ইউ, এখানে নর্মালি আমরা আয়ের সাথে ওয়াজ ব্যবহার করি, বাট এই জায়গায় আমরা ওয়াজ না ব্যবহার করে ওয়ার ব্যবহার করছি। কেন? কারণ এটা অবাস্তব কথা বোঝাচ্ছে। অবাস্তব বলতে আমি যদি তুমি হতাম তাহলে আমি এটা করতাম না, এটা বোঝাচ্ছে। যেরকম আমি যদি রাজা হতাম তাহলে পুরো বাংলাদেশকে শাসন করতাম। এটা কি তুমি কি রাজা হয়েছো? না, জাস্ট এটা কল্পনা, জাস্ট এটা একটা ইচ্ছা, একটা অবাস্তব বিষয়। এই জন্য এখানে আয়ের সাথে ওয়ার ব্যবহার করতেছে। ক্লিয়ার? ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। এটা কি বোঝানো হয়েছে? যদি আমি তুমি হতাম তাহলে এই সমস্যাটা বা এই ব্যাপারটা আমি আরো ভালো করে আরো যত্ন সহকারে সমাধান করতে পারতাম। এটা তো আগের সেন্টেন্সটা এটা এখানে চলে আসছে। এখানে আই ওয়ার ইউ দ্বারা বোঝাচ্ছে যে এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে এখানে কি হবে? হ্যান্ডেলের পূর্বে আমরা কি করব? পাস্ট কন্ডিশনাল করবো। পাস্ট কন্ডিশনাল করার জন্য উড, কুড, মাইট ব্যবহার করতে হবে। সো এখানে আমরা উড, কুড, মাইটটা কিভাবে ব্যবহার করব? জাস্ট এখানে একটা উড নিয়ে আসবো, তারপর কি করব? হ্যান্ডেল ব্যবহার করে দেবো। এখানে উড হ্যাভটা কেন ব্যবহার করি নাই? যদি এখানে হ্যাড থাকতো অর্থাৎ পাস্ট পারফেক্ট হতো তখন আমরা এটা ব্যবহার করতাম। যেহেতু এটা পাস্ট পারফেক্ট না, সো এটা আমরা ব্যবহার করতে পারছি না। এটার আনসারটা কি হবে? এ নাম্বারটা। This could have worked if I dash been more cautious. This could have worked if I dash been more farsighted. এর মানে হচ্ছে আমি যদি আরো দূরদর্শী হতাম তাহলে এই কাজটা করতে পারতাম। এই farsighted মানে হচ্ছে দূরদর্শী। তাহলে কি বোঝাচ্ছে? আমি যদি আরো দূরদর্শী হতে পারতাম তাহলে আমি এই কাজটা করতে পারতাম। এখানে আমাদের এত কিছু দেখার বিষয় আছে না। এটাও কি একটা ইফ যুক্ত সেন্টেন্স, তার মানে এটা কন্ডিশনাল। তাহলে এই ইফের আগে বা পিছে যেখানে সেন্টেন্সটা পূর্ণ আছে সেই সেন্টেন্সটা আমরা দেখব। পূর্ণ কোথায় আছে? এই পাশে আছে। এই পাশে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোড আছে, তারপর একটা হ্যাভ আছে, এরপরে একটা বি3 আছে কিনা সেটা দেখতে হবে। কারণ যদি বি3 না থাকে তার মানে বি1 আছে। আর উড, কুড, মাইট প্লাস বি1 মানে হচ্ছে পাস্ট কন্ডিশনাল, আর পাস্ট কন্ডিশনাল থাকে পাস্ট ইনডিফিনিট হবে। কিন্তু এখানে হ্যাভের পরে একটা বি3 আছে, তার মানে এটা কি? পারফেক্ট কন্ডিশনাল। আর যেহেতু এটা পারফেক্ট কন্ডিশনাল তার মানে ইফ যুক্ত সেন্টেন্সটা কি হবে? পারফেক্ট টেন্সে হবে। পারফেক্ট টেন্স করার জন্য এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? একটা হ্যাড ব্যবহার করতে হবে। হ্যাড কোথাও আছে দেখো তো? হ্যাঁ, এ নাম্বারে আছে, তাহলে এখানে আমরা হ্যাড ব্যবহার করবো। এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইট কেন ব্যবহার করছি না? মাইটটা কি পারফেক্ট টেন্সের কথা? না, মাইটটা কিন্তু পারফেক্ট টেন্সের কথা না। মাইটটা আমরা কখন ব্যবহার করি? মাইটটা আমরা এই জায়গায় ব্যবহার করতে পারি। এখানে কুড হ্যাভ আছে, মাইট হ্যাভ আমরা ব্যবহার করতে পারতাম, বাট এখানে আমরা ব্যবহার করবো না। কারণ এখানে আমরা টেন্সটা ব্যবহার করছি। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেটার উপর ডিপেন্ড করে আমরা কন্ডিশনাল করছি। ক্লিয়ার? এখানে দেখো ইফ যুক্ত যে সেন্টেন্সটা এখানে হ্যাড আছে, তারপর বিন আছে, তার মানে এটা কি? পারফেক্ট টেন্সে আছে। পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে আগেরটা কি হবে? পারফেক্ট কন্ডিশনাল হবে।
পারফেক্ট কন্ডিশনাল করার জন্য আমাদের কি করতে হবে, উড, কুড, মাইট ব্যবহার করতে হবে, তারপর একটা হ্যাভ ব্যবহার করতে হবে, অ্যান্ড ভার্বের B3 ব্যবহার করতে হবে। এটা একটা অপশনে আছে, সেটা হচ্ছে ডি নাম্বার অপশন। সঠিক উত্তর কি হবে? ডি নাম্বারটা, উড হ্যাভ কাম। আওয়ার হোস্ট গ্রিটেড আস অ্যান্ড ড্যাশ টু আওয়ার সিটস। এইটা কিন্তু সেন্টেন্সের মধ্যে নতুন একটা ক্যাটাগরির প্রশ্ন চলে আসছে। এটা কিন্তু প্যারালালিজম। প্যারালালিজম মানে কি? সমান্তরাল। যখন কোনো বাক্যের ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই রূপের অর্থাৎ একই গঠনরূপ ব্যবহার করতে হয়। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু বলার সময় যদি সেটা নাউন দিয়ে বলো তাহলে সবগুলো নাউন হবে, যদি সেটা জিরান দিয়ে বলো তাহলে সেটা সবসময় জিরান্ড হবে, এবং সেটা যদি পাস্ট টেন্স হয় তাহলে সেটা পাস্ট টেন্সই হবে। এখানে আওয়ার হোস্ট সম্পর্কে বলা হচ্ছে, আমাদের হোস্ট আমাদের কি করছে? গ্রিটেড করছে। গ্রিটেড মানে কি? অভিনন্দন জানাইছে। অ্যান্ড ড্যাশ টু আওয়ার সিট, এখানে কি হবে? আমাদেরকে আমাদের আসনে নিয়ে বসাইছে, তাই না? তাহলে এখানে কি সাবজেক্ট সম্পর্কে একটা কথা বলছে না? এবং এই কথাগুলো কি ধারাবাহিকভাবে হচ্ছে না? তোমাকে প্রথম স্বাগতম জানাইছে বা তোমাকে প্রথম অভিনন্দন জানাইছে, এরপর তোমাকে গিয়ে কোথায় নিয়ে গেছে? সিটে নিয়ে গেছে। আর এটাই হচ্ছে কি প্যারালালিজম। তার মানে এখানে যে টেন্সটা আছে পাস্ট টেন্স, এখানে কি হবে? পাস্ট টেন্সই হবে। আর এখানে পাস্ট ফর্ম কি হবে? ল্যাড হবে, কারণ লিডের পাস্ট ফর্মটা হচ্ছে লেড। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি হবে? আওয়ার হোস্ট গ্রিটেড আস অ্যান্ড লেড টু আওয়ার সিটস। ক্লিয়ার? এখানে তোমার পরীক্ষায় যত ধরনের প্যারালালিজম আসতে পারে সবগুলো এখানে দেওয়া আছে। যদি সবগুলো নাউন হয় তাহলে সবগুলো নাউনই হবে, যদি একটা প্রনাউন হয় তাহলে সবগুলোই প্রনাউন হবে। অর্থাৎ এটা যদি প্রনাউন হতো তাহলে এখানেও কি প্রনাউনই হতো। আমরা সবগুলোর এক্সাম্পল দেখবো, টেনশন করতে হবে না, এক্সাম্পল দেখবো। এখানে যদি একটা অ্যাডজেক্টিভ হয় সবই অ্যাডজেক্টিভ হবে, একটা অ্যাডভার্ব হলে সবই অ্যাডভার্ব হবে, একটা ইনফিনিটিভ হলে সবগুলো ইনফিনিটিভ হবে, একটা জিরান্ড হলে সবগুলো জিরান্ড হবে। ইনফিনিটিভ বলতে কি বোঝায়? 2 + B1। জিরান্ড বলতে কি বোঝায়? B1 + আইএনজি, অর্থাৎ আইএনজি যুক্ত যেটা থাকে সেটাই জিরান। তোমাকে এখানে অন্য কিছু চিন্তা করতে হবে না। পার্টিসিপল আছে নাকি কি আছে সেটা তোমার দেখতে হবে না, জাস্ট দেখবা আগেরটা আইএনজি তাহলে আমার পরেরটা আইএনজি হবে। আমরা প্র্যাকটিস করব তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা পাস্ট থাকলে সবগুলোই পাস্ট হবে, একটা কম্পারেটিভ থাকলে সবগুলোই কম্পারেটিভ হবে। এখানে একটা পাস্ট ছিল এই জন্য পরেরটাও কি পাস্ট হয়ে যায়। এখানে যদি আরও সেন্টেন্স থাকতো তাহলে সেটাও পাস্ট হতো। যদি বলতো আমাদের সিটে নিয়ে গেল তারপর আমাদের পানি খেতে দিল, তখন আবার কি সেটাও কি হতো? পাস্টেই হতো। ক্লিয়ার? সিইং ইজ, দেখছো এখানে কি আছে? আইএনজি যুক্ত আছে, এর পরেরটা কি হবে? আইএনজি যুক্তই হবে। তাহলে এখানে কি হবে? সিইং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাস, দেখতে পাচ্ছি বিশ্বাস করতে পারছে। সিইং আছে, এটা জিরান আছে, তার মানে পরেরটা কি হবে? জিরান্ডি হবে। এই জন্য এটা কি হয়েছে? বিলিভিং হয়েছে। ক্লিয়ার? দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুড। অপশন দেখো, এখানে সিটস আছে, সাপোজ একটা অপশন বসাই দিলাম, এখানে আমি বসালাম সিটস, তারপর এখানে আমি বসালাম চোখ। এখন সেন্টেন্সটা পড়ো, পড়ার সুবিধার্থে আমি এখানে নর্মালি একটা বসাই দিছি। দ্য ম্যান সিটস ডাউন সাইলেন্টলি অ্যান্ড টুক হিজ ফুড। অর্থটা কি হচ্ছে? মানুষটা চুপচাপ আসনে বসে এবং তার খাবারটা খেল। অর্থের কোনো সামঞ্জস্যতা পেলাম না। এখানে এরকম হইতে পারতো, মানুষটা চুপচাপ তার আসনে বসে এবং তার খাবার খায়, অথবা মানুষটা চুপচাপ তার আসনে বসলো এবং তার খাবার খেলো। প্যারালালিজম, ধারাবাহিকভাবে ঘটনাটা ঘটছে। সো এখানে এই এ নাম্বার অপশনটাকে লিখতে পারবো না। যদি এখানে টেক্সট হতো তাহলে আমরা লিখতাম, কিন্তু এখানে টেক্সট নাই, সো আমরা এটা লিখবো না। ঠিক আছে, তারপরটা এটা হচ্ছে সেট, আর এটা কি? টেক। এটা কি হবে? না, কারণ এইটা পাস্ট ফর্ম, বাট এইটা কি আছে? প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটাও হবে না। তাহলে হবে কোনটা? সি নাম্বার অপশনটা। আর এটা কেন হবে না? কারণ এটা হ্যাড টেকেন। হ্যাঁ, পাস্টে ব্যবহার করা হয়েছে, বাট পাস্ট এইটা হচ্ছে সেট, পাস্ট ইনডিফিনিট। এটা এই জিনিসটা কি পাস্ট ইনডিফিনিট? না, এই জিনিসটা কোথায় চলে গেছে? পাস্ট পারফেক্টে। এটা কিন্তু প্যারালালিজম হচ্ছে না। তাহলে সেটা উত্তরটা কি হবে? সি নাম্বারটা। দ্য ম্যান সেট ডাউন সাইলেন্টলি অ্যান্ড টোক হিজ ফুড। ক্লিয়ার? দ্য বয়েজ ইউজ টু লাইক ড্যাশ অ্যান্ড ড্যাশ মডেল এরোপ্লেনস। এখানে দেখো আমরা কিন্তু ডিউ এর প্রশ্ন সমাধান করছি, কারণ কি এই ক্যাটাগরির প্রশ্নটা যাতে তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যায়, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমি এখানে এনেছি। দ্য বয়েজ ইউজ টু লাইক ড্যাশ অ্যান্ড ড্যাশ মডেল এরোপ্লেনস। এখানে কি হবে? এখানেও এই আগের প্রশ্নটার মতোই সেমলি তুমি দেখবা যে এখানে অপশনগুলো কোনটাই সেম আছে। এখানে টু লাইক আছে, টু লাইক আছে, তাহলে আমরা কি এখানে টু মেক টু ফ্লাইং ইউজ করবো? না, এখানে আমরা কোনটা ইউজ করবো? এ নাম্বারটা। কেন ইউজ করছি এ নাম্বারটা? কারণ এটা মেকিং এবং ফ্লাইং আছে। দ্য বয়েজ ইউজ টু লাইক, ছেলেটা পছন্দ করে, কি পছন্দ করে? তৈরি করতে পছন্দ করে, এবং এরোপ্লেন্সের যে মডেলটা সেটা উড়াতে পছন্দ করে। তাহলে দ্য বয়েজ ইউজ টু লাইক মেকিং অ্যান্ড ফ্লাইং মডেল এরোপ্লেন্স। এখন এই জায়গায় যদি তুমি টু মেক টু ফ্লাইং ইউজ করতে তাহলে কি হতো? দেখো অ্যাকচুয়ালি এমনিতেও হচ্ছে না, কারণ এটা হচ্ছে মেক আর এটা হচ্ছে ফ্লাইং। টু এর সাথে কি কখনো ফ্লাইং হয় না? আর এই অপশনটাকে তো এমনিতে হচ্ছে না, কারণ টু এর পরে কি সবসময় ভার্বের বি1 হয়, কারণ টু প্লাস ইনফিনিটিভ, তাই না? এইখানে যেহেতু ডি নাম্বার অপশন এবং বি নাম্বার অপশন হচ্ছে না, সো এটা কি হবে না। ক্লিয়ার? কি হবে?
হবে না। আর সি নাম্বার অপশনটা এখানে হবে না, কারণ এখানে লাইক আছে, লাইকের পরে মেক ফ্লাই এভাবে সরাসরি ভার্ব ব্যবহার করবো না। আলটিমেটলি আমরা অপশন এলিমিনেট করেও কিন্তু এটা সঠিক উত্তরটা করতে পারছি। এরপরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স বলতে কাদেরকে বোঝায়? আদেশ, নিষেধ, উপদেশ, এগুলো অনুরোধ টনুরোধ যেগুলো বোঝাবে সেগুলি হচ্ছে মূলত কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে দেখতে হবে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনে অনুরোধ বোঝাচ্ছে, আদেশ বোঝাচ্ছে বা নিষেধ বোঝাচ্ছে। এখানে কোনটাই বোঝাচ্ছে বলতো? আই শ্যাল গো টু কলেজ, আমি কলেজে যাব, এখানে কোনো প্রকার আদেশ নিষেধ কিছুই বোঝাচ্ছে না। মতিন ইজ সিঙ্গিং, এটা হবে মতিন ইজ সিঙ্গিং, এই বানানটা ভুল আছে। সিঙ্গিং অ্যাজ সং, এটাও কি ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে না। একমাত্র সি নাম্বার অপশনটাই ইম্পারেটিভ সেন্টেন্সে পড়ছে, কারণ স্ট্যান্ড আপ, দাঁড়াও, এখানে আদেশ করা হচ্ছে। এখন যদি আমি এখানে স্ট্যান্ড আপ না বলে যদি বলতাম প্লিজ স্ট্যান্ড আপ, তাহলে কি হতো? অনুরোধ করা হতো, সেটাও কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স হতো। আই কুড নট হেল্প লাফিং ড্যাশ ইজ অ্যান এক্সাম্পল অফ। আই কুড নট হেল্প, এটা কোন ধরনের সেন্টেন্স হবে? কুড নট হেল্প মানে কি? আমি তাকে হাসাতে পারলাম না, এটা বোঝানো হয়েছে এখানে। তাহলে যে হাসাতে পারলাম না, এটাকে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স হবে? অ্যাসার্টিভ। এটা কি কমপ্লেক্স? না। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? একটা প্রিন্সিপাল ক্লজ থাকে আর অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, মানে এই প্রিন্সিপাল ক্লজটার উপর ডিপেন্ড করে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, অর্থাৎ একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে। আর সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটাই সাবজেক্ট থাকবে, একটাই ভার্ব থাকবে। আর এখানে কি একটাই সাবজেক্ট আছে, একটাই ভার্ব আছে, একটাই ভার্ব আছে, একটাই সাবজেক্ট আছে। এই হেল্পটা কিন্তু আবার এখানে মেইন ভার্ব, আর এই কুডটা কিন্তু এখানে মডেল অক্সিলারি ভার্ব। ভার্ব কিন্তু একটা, এখানে কিন্তু আবার দুইটা ভার্ব ধরতে পারবো না। তাহলে এটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন অ্যাসার্টিভ কেন হয়েছে, অপটেটিভ কেন হয় না? অপটেটিভ সেন্টেন্স কাদেরকে বোঝায়? যেটা তারা প্রার্থনা বা ইচ্ছা সূচক বাক্য বোঝায়, সেটা হচ্ছে অপটেটিভ। কিন্তু এখানে এই বিবৃতিমূলক বোঝাচ্ছে যে আমি তাকে হাসাতে পারলাম না, সো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। The man with a stick in his hand was walking across the road. The sentence is the example of. তোমাদের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী 80% শিক্ষার্থী এইটা উত্তর ভুল করবে, কারণ সেন্টেন্সটা অনেক বড়। যেহেতু সেন্টেন্সটা অনেক বড়, অনেক জটিল একটা বাক্য, আর জটিল মানেই হচ্ছে কি কমপ্লেক্স। এটা ভেবেই তোমরা উত্তর করে ফেলবা এটা কমপ্লেক্স সেন্টেন্স, বাট এই উত্তরটা তোমার একদম বিসমিল্লাহ বলে কেটে দেবে, এটা ভুল, এটা কমপ্লেক্স সেন্টেন্স না। কতক্ষণ আগেই বললাম, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল ক্লজ, অনেকগুলো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, অর্থাৎ একটা ইন্ডিপেন্ডেন্ট, সেটার উপর অনেকগুলো ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে, এখানে আর কোনো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে না। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি হবে? একটা সাবজেক্ট, একটা ভার্ব থাকবে। আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ একটা সেন্টেন্স আরেকটার উপর ডিপেন্ড করবে না, এবং সেটা বিভিন্ন লিঙ্কার্স দ্বারা অ্যান্ড অর এগুলো দ্বারা যুক্ত করা থাকে। এখানে দেখো তো এই তিনটা রুলসের মধ্যে কোনটা পড়ছে? এখানে দ্য ম্যান আছে, তারপর উইথ আ স্টিক হিজ হ্যান্ড, এই পর্যন্ত আমরা কোনো ভার্ব পাইছি না। ভার্ব আছে কোথায়? এই ওয়াজে আছে। এটা হচ্ছে অক্সিলারি অ্যাবি ভার্ব, তারপর ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করে ওয়াকিং একটা ভার্ব আছে। এটা তো বুঝেই যাচ্ছে যে একটাই ভার্ব, তাই না? এরপর অ্যাক্রস দ্য রোড, আর কোনো ভার্ব আছে না, একটা সাবজেক্ট, একটাই ভার্ব, তার মানে এটা কি সিম্পল সেন্টেন্স। সো এটা একটা সিম্পল সেন্টেন্স। সঠিক উত্তর কি হবে? এ নাম্বারটা, কমপ্লেক্স না কিন্তু। ব্যাংকস ক্লোজ এট 4 PM। এখন আমরা ট্যাগ কোশ্চেনের সমস্যাগুলো সমাধান করব। এই ট্যাগ কোশ্চেনের উপরেও হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং COU স্পেশাল ইংলিশ ফুল কোর্সে ক্লাস করানো হয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই ক্লাসটা করলে ট্যাগ কোশ্চেন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। অবশ্যই এই ক্লাস করলেও কোনো সমস্যা থাকবে না, বাট যত বেশি ডিপলি শিখবা তত বেশি তোমার জন্য ভালো, রাইট? ওকে, ব্যাংকস ক্লোজ এট 4 PM। এখানে দেখা যাচ্ছে ব্যাংকস এটা একটা প্লুরাল ফর্মে আছে, তার মানে এটা প্লুরাল সাবজেক্ট। সো এখানে আমরা যেই ট্যাগ কোশ্চেনটা ইউজ করব সেটা আমরা কি করতে হবে? প্লুরালে নিয়ে করতে হবে। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ভিত্তি হচ্ছে তিনটা। একটা ভিত্তি হচ্ছে যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন নেগেটিভ হবে, যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন পজিটিভ হবে। তারপর দ্বিতীয় ভিত্তিটা হচ্ছে এইখানে যদি কোনো প্রকার অক্সিলারি মোডাল ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি এবং মোডাল ভার্বটাকেই ট্যাগ কোশ্চেনে নিয়ে যেতে হবে। সাপোজ এখানে ধরো থাকলো ব্যাংকস ডু নট ক্লোজ অ্যাট 4 PM, তখন তোমার এটার ট্যাগ কোশ্চেন কি করতে হবে? এই জায়গায় ডু আছে, এটা একটা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কোনটার সাহায্যকারী? এই ক্লোজ শব্দটাকে এমফাসাইজ করার জন্য। কি এমফাসাইজ? বন্ধ যেন না করে সেটা বোঝানোর জন্য এখানে নিষেধাজ্ঞা বোঝানো হয়েছে। সো এটা নেগেটিভ বাক্যে আছে। এখান থেকে আমার কি করতে হবে? এই ভার্বটাকেই সরাসরি ট্যাগ কোশ্চেনে নিয়ে চলে যাব। নিয়ে কি করবো এটাকে? যেহেতু এটা নেগেটিভ আছে সো এটাকে আমরা পজিটিভে রাখবো, ডু রেখে তারপর এখানে কি লিখবো? ডু দে। কারণ দে কেন? সাবজেক্টটা প্লুরালে আছে। ব্যাংকটা কি তারা বন্ধ করে কিনা সেটা জিজ্ঞেস করলাম।
সেম ভাবে এখানে ডো না থেকে এম থাকতে পারতো, ইজ থাকতে পারতো, আর থাকতে পারতো, ক্যান, কুড, মে, মাইট, যাই থাকুক না সবগুলো কি ভার্ব, অক্সিলারি, মডাল, অক্সিলারি, এই ধরনের ভার্ব। সেই ভার্বগুলো কি সরাসরি ট্যাগ কোশ্চেনে চলে যাবে। এছাড়া যে মেইন ভার্বগুলো আছে সেই মেইন ভার্বগুলো তো আর যাবে না, সেই মেইন ভার্ব অনুযায়ী আমরা এই যে ডো, ডিড, ডাজ এগুলো আমরা ইউজ করব, রাইট? তাহলে এখানে দেখো এখানে কি আছে, ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM, তাই না? এখানে মেইন ভার্ব আছে, ক্লোজ আছে, আর কিছু নাই। তো এই মেইন ভার্বকে তো আমরা এখানে নিয়ে যেতে পারবো না, এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, কিছু নাই। সো অক্সিলারি ভার্ব নাই যেহেতু, সেখানে আমাদের একটা ডো, ডিড, ডাজ ব্যবহার করতে হবে। এখানে আমরা কি ব্যবহার করব, ডু ব্যবহার করব, কারণ এখানে ব্যাংকস যেটা প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল সাবজেক্টের সাথে কে যায়, ডো যায়। আর এখানে আমরা শুধু ডু ব্যবহার করবো না, যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে একটা পজিটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই এটাকে আমাদের নেগেটিভ করতে হবে, নেগেটিভ ট্যাগ করতে হবে। সো ডোন্ট, তারপর কি ব্যবহার করবো, দে ব্যবহার করবো। এটা কত নাম্বার অপশন, এটা আছে সি নাম্বার অপশন। তাহলে সঠিক উত্তর কি হবে, ডোন্ট দে, ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM, ডোন্ট দে। ক্লিয়ার? পরেরটা দেখো, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, সে চেষ্টা করছে ধূমপান ছেড়ে দেওয়ার জন্য। তাহলে এখানে আমরা কি করব, এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, ইজ আছে, সো সরাসরি আমরা এইখানে ইজটা নিয়ে যাব, এবং এটা যেহেতু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো এখানে আমাদের ট্যাগটা কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তাহলে ইজ অ্যান্ড এখন সাবজেক্ট হিসেবে কি আছে, হি আছে, এই জন্য আমরা এখানে হি নিয়ে গেছি। আগেরটার ক্ষেত্রে আমরা ব্যাংকস ছিল, এখানে ব্যাংকস আমরা নিয়ে যাবো না, কারণ ব্যাংকসের এখানে প্রোনাউন নিয়ে যাবো। আমরা ট্যাগ কোশ্চেনে সবসময় কি ব্যবহার করি, প্রোনাউন ইউজ করে থাকি। ক্লিয়ার? এভরিবডি লাভস আ ফ্লাওয়ার, এই এভরিবডি কি করতে হবে, প্রোনাউনটাকে আমাদের ট্যাগ কোশ্চেনে নিয়ে যেতে হবে। এভরিবডি লাভস আ ফ্লাওয়ার মানে কি, প্রত্যেকেই ফুল ভালোবাসে, প্রত্যেককে বোঝাচ্ছে, তার মানে কি তাদের সবাইকে বোঝাচ্ছে। আমি বলছি এভরিবডি লাভস আ ফ্লাওয়ার, আমি ছাড়া বাকি যারা আছে তারা আমার জন্য কি, তারা না, প্রত্যেকেই ফুলকে ভালোবাসে, আমিও ভালোবাসি, তারাও ভালোবাসে, তাই না? তাহলে এখানে এভরিবডির পরিবর্তে, নোবডির পরিবর্তে সবসময় কি ব্যবহার করতে হবে, তোমাদের ট্যাগ কোশ্চেনে দে ব্যবহার করতে হবে। আর এভরিবডি যেহেতু এটা পজিটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই এখানে আমাদের কি করতে হবে, ডোন্ট দে যে অপশনটা আছে সেই অপশনটা আমরা ব্যবহার করবো। এভরিবডি লাভস আ ফ্লাওয়ার, উত্তর কি হবে, ডোন্ট দে, এটা ব্যবহার করবো। এখন আবার এখানে লাভস আছে দেখে তোমরা আবার ভেবো না যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত হয়েছে, সো এখানে আমরা ডাজ হি ব্যবহার করবো। এভরিবডির প্রোনাউন কিন্তু হি না, সো এইগুলো অপশন হবে না। এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, খেয়াল রাখলেই তোমার জন্য ভর্তি পরীক্ষায় ভালো করা সহজ। আই অট টু কমপ্লেন, এই অট টু যেটা আছে সেটা কি একটা মোরাল অক্সিলারি ভার্ব, সো এই অট টুটাকে সরাসরি আমরা এখানে নিয়ে চলে যাব, এবং এখানে প্রোনাউন নেই আছে, এখানে কোনো নাম নাই, আই আছে, সো আইটাকে আমরা নিয়ে যাব। তাহলে এখানে কি হবে, অটন্ট আই। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ আ কারেক্ট ট্যাগ, কোনটা কারেক্ট ট্যাগে আছে। এই প্রশ্নের মধ্যে আমি একাধিক প্রশ্ন সমাধান করব, তাই মনোযোগ দিয়ে দেখো। আই এম লেট, ডোন্ট আই, তারপর ডোন্ট ফরগেট, ডু ইউ, অল স্পয়েল দ্যাট এন্ডস অয়েল, ইজ ইট, লেটস হ্যাভ আ পার্টি, শ্যাল। এখানে সঠিক উত্তরটা কি হবে বলতো, একমাত্র ডি নাম্বার অপশনটাই সঠিক উত্তর। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় কি ব্যবহার করতে হয়, উইল দ্বারা কোশ্চেন করতে হয়। এখানে কোনো প্রকার নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বিষয় না। ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সবসময় কী ব্যবহার করতে হবে, উইলই ব্যবহার করতে হবে। শুধুমাত্র ল্যাট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, শ্যাল ব্যবহার করে থাকি। ল্যাট যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করে থাকি, শ্যাল দ্বারা ট্যাগ কোশ্চেন করে থাকি। এখানেও কিন্তু নেগেটিভ করা যাবে না, শান্ট করা যাবে না, অঞ্চ করা যাবে না। ক্লিয়ার? তো এইখানে দেখা যাচ্ছে যে এখানে শ্যাল উই দ্বারা প্রশ্ন করা হচ্ছে, লেটস হ্যাভ আ পার্টি, চলো পার্টি করি, শ্যালই আমরা কি করব। সো এটার উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা। এখন বাকি অপশনগুলো কেন হলো না, দেখো এখানে বলছে ডোন্ট ফরগেট, কি করছে, আদেশ করছে। ডোন্ট ফরগেট আদেশ করছে, আর এখানে বলছে ডু ইউ, তুমি কি ভুলো, এটা কি হবে, হবে না। কারণ এখানে ডোন্ট দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তো আমরা নিষেধ করছে, আর নিষেধ করা মানে কি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা সবসময় কি ব্যবহার করি, উইল ইউ ব্যবহার করি। শুধুমাত্র ল্যাট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করি। তাহলে এখানে ডোয়ের জায়গায় যদি উইল হতো তাহলে এই সেন্টেন্সটা সঠিক উত্তর হতো, তাহলে এটা কি হবে না। এরপর এ নাম্বার অপশন, এ নাম্বার কি বলছে, আই এম লেট, এখানে এম অলরেডি এক্সিস্ট করতেছে, তাহলে এখানে আমরা ডোন্ট কেন আনবো। ডোন্ট তো আমরা সাহায্যকারী হিসেবে আনি যখন সেখানে মেইন ভার্ব থাকে অন্যগুলা, অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে থাকে না। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, এখানে ডোন্ট আইয়ের পরিবর্তে এই জায়গায় আমাদের কি ব্যবহার করতে হবে, এইন্ট আই অথবা আরেন্ট আই, কারণ আয়ের সাথে ট্যাগ কোশ্চেন হিসেবে আরেন্ট আইটাও ব্যবহার করা যায়। তাহলে এই এইন্ট আই এবং আরেন্ট আই যদি আমরা ব্যবহার করতাম এখানে, তাহলে এটা সঠিক উত্তর হতো। সো এটা সঠিক উত্তর না। এরপর অল ইজ ওয়েল দ্যাট ইনস ওয়েল, ইজ ইট, এই জায়গায় কি সঠিক উত্তর হলো না, কারণ এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর এটা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স না যে এখানে আমরা ইজ ইট ব্যবহার করি। আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে তো এমনিতেও আমাদের উইলেই ব্যবহার করতে হতো, তাই না? সো এটা কি হবে, হবে না। এখানে অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, এই জায়গায় আমাদের একটা নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে। এখন এই অ্যাজ দ্বারা কি বোঝাচ্ছে, হ্যাজ বোঝাচ্ছে নাকি ইজ বোঝাচ্ছে, সেটাও তো আমাদের বুঝতে হবে, রাইট?
তো এটার জন্য এই অপশনটা কি এখানে হচ্ছে না। কিন্তু এটা যদি আমি কোশ্চেন আকারে তোমাদের সামনে নিয়ে আসি, অল ইজ ওয়েল দ্যাট ইনস ওয়েল, তাহলে এটার সঠিক উত্তরটা করা তোমাদের জন্য একদম ইজি হয়ে যাবে। কেন দেখো তো, এখানে আছে ডাজ ইট, এখানে ডাজেন্ট ইট, এখানে ইজ ইট, এখানে ইজেন্ট ইট ডাজ। এই জায়গায় কি ডাজ হবে না। ডাজকে কখনো কোনো সময় এখানে সাবজেক্টের সাথে এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে শর্ট করা হয় না। কাদের কাদের করা হয়, হ্যাভকে করা হয় ভিই দিয়ে করা হয়, আর কে করা হয় আর ই দিয়ে করা হয়, অর্থাৎ এক কথায় অক্সিলারি ভার্ব যেগুলা সেগুলোকেই কেবল এখানে নেওয়া হয়। এখন আবার ক্যান কুড মে মাইট এগুলোকে কিন্তু এখানে এভাবে শর্ট করা হয় না। করা হয় কাদেরকে, অক্সিলারি ভার্ব যারা, অক্সিলারি ভার্ব বলতে বি ভার্বের মধ্যে যারা আছে তারা, এবং উইল শ্যালকেও কিন্তু করা যায়। উইল শ্যালকে কীভাবে করা হয়, আয়ের সাথে কমা দিয়ে এল ডাবল এল দিয়ে করা হয়ে থাকে। ক্লিয়ার? সো এখানে বোঝা যাচ্ছে এই বি নাম্বার এবং ডি নাম্বার, এ নাম্বার অপশনটা হবে না। অপশন হবে কোনটা, সি নাম্বার হবে নাকি ডি নাম্বার? অপশন ডি নাম্বার হবে। যদি সি নাম্বার হতো তাহলে এটাও হতো। এখন কথা হচ্ছে ডি নাম্বারটা কেন হয়েছে, কারণ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাদের ট্যাগে কী আনতে হবে, নেগেটিভ আনতে হবে। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ নিয়ে আমাদের চিন্তা করতে হয় না, বাকি সব ক্ষেত্রে আমাদের কী করতে হবে, নেগেটিভ নিয়ে চিন্তা করতে হবে। তো সঠিক উত্তর কী হবে, ডি নাম্বারটা। এখানে আরেকটা বিষয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু ট্যাগ কোশ্চেন হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স নিজে একটা কোশ্চেন, তার সাথে আবার ট্যাগ কোশ্চেন কী করবো, তাই না? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন হয় না। চেঞ্জ দ্য ন্যারেশন, আমাদের ট্যাগ কোশ্চেন শেষ। সো এখন আমরা ন্যারেশন করবো। চেঞ্জ দ্য ন্যারেশন, ইজ সেড টু হিম ইজ নট ইউর নেম আহমেদ। ন্যারেশন হচ্ছে এতটুকু। ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচ নিয়ে হচ্ছে আমাদের আসল কাজ। রিপোর্টিং ভার্বের উপর আমাদের কি একটা কাজ হচ্ছে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্স হয় তখন আমাদের এই রিপোর্টেড স্পিচটা চেঞ্জ করতে হয়, এছাড়া চেঞ্জ করতে হয় না। তাহলে এখানে রিপোর্টিং ভার্বের মধ্যে কী কী থাকতে পারে, প্রেজেন্ট টেন্স হিসেবে সেইস থাকতে পারে, ফিউচার টেন্স হিসেবে উইলসে থাকতে পারে। এই দুইটা ক্ষেত্রে আমাদের টেন্সের কোনো পরিবর্তন হবে না, কিন্তু এখানে যে পার্সনগুলো থাকবে সেগুলো আমরা চেঞ্জ করবো। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমরা এখন কী করবো, এটা যেহেতু সেইট আছে, সো এখানে আমাদের টেন্সের পরিবর্তন হবে। টেন্সের পরিবর্তনটা কীভাবে হবে, প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্টগুলো পাস্টে হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্টের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট থাকলে সেটা কি হবে, পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কোন পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কি হয় না, কোনো প্রকার চেঞ্জ হয় না। এটাই হচ্ছে নিয়ম। আর যদি ক্যান থাকে, কুড থাকে, মে থাকে, শ্যাল থাকে, এগুলো থাকে কী হবে, সেগুলো জাস্ট চেঞ্জ হয়ে কন্ডিশনাল ফর্মে চলে যাবে, অর্থাৎ কন্ডিশন অনুযায়ী কুড, শুড, উড এগুলো হবে। ক্লিয়ার? এর লাস্ট যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে কমা ওঠানোর নিয়মটা। কমা ওঠানোর ক্ষেত্রে তিনটা সেন্টেন্সেই আছে এখানে, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ এবং অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি, দ্যাট ব্যবহার করে থাকি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে টু। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটা ক্ষেত্রে টু ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নোন টু। নোনের পরে টু। এটা অ্যাকচুয়ালি ভয়েসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো কমা ওঠানোর ক্ষেত্রে তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে, আর কি ব্যবহার করতে হবে, ইফ বা ওয়েদার। এখন ইফ বা ওয়েদার কখন ব্যবহার করতে হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। টু কখন ব্যবহার করতে হয়, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। আর দ্যাট কখন, অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। কারণ ইফ বা ওয়েদার কি সবসময় ব্যবহার করবেন না, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH হবে তখন আমরা ইফ বা ওয়েদার ব্যবহার করবো না, আর বাকি সব ক্ষেত্রে ইফ বা ওয়েদার ব্যবহার করবো। এখন WH বলতে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো না, WH বলতে হোয়ার, হু, হুম, হাউ এগুলো। ক্লিয়ার? ওকে, এখন তাহলে আমরা এটা সমাধান করবো। এখানে কি আছে, ইজ নট ইউর নেম আহমেদ, তোমার নাম কি আহমেদ নাকি। তাহলে এখানে যেহেতু জিজ্ঞেস করছে সেটির পরিবর্তে কি হবে, আস্ট ব্যবহৃত হবে। এরপরে এখানে কমা উঠে কি করবো, আমরা ইফ ব্যবহার করব। কেন ইফ ব্যবহার করলাম, কারণ এখানে WH নাই। এরপর কি করতে হবে, এরপর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ করা মানে এখানে যে ইউর নেম যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা আমাদের নিয়ে আসতে হবে। তাহলে ইফ ইউর বলতে এখানে কি হয়ে যাবে, হিজ হয়ে যাবে, কারণ এটা সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের যেই অবজেক্টটা থাকে সেই অবজেক্টের সাথে পরিবর্তিত হয়। তাহলে এখানে যেই অবজেক্টটা আছে সেই অবজেক্টের সাথে এই ইউর নেমটা পরিবর্তিত হয়ে কী হবে, হিজ হবে। তাহলে ইফ হিজ, এখন কি হবে, এখানে নেম ব্যবহার করব, ইফ ইজ নেম। তারপর এখানে যে ভার্বটা ছিল ইজ, এই ভার্বটা কি হয়ে যাবে, এখন ওয়াজ হয়ে যাবে, কারণ এটা প্রেজেন্টে ছিল, প্রেজেন্ট ইনডিফিনিট, এখন এটা কি হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। ইফ হিজ নেম ওয়াজ, এখন কি আহমেদ যেটা আছে সেটাই হবে আহমেদ। এখন আমি যে এখানে সেটের পরিবর্তে আস্ট বলছিলাম সেটা অপশনে আছে কিনা দেখো তো, কোথাও নাই। এখানে টোল আছে, এটা অত হবেই না, কারণ এখানে ইর পরিবর্তে আবার আই কিভাবে আসে, এটা কি চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের কখনো প্রোনাউন চেঞ্জ হয়, কখনো না, চেঞ্জ হয় না, সো এটা তো বাদই, পারসন চেঞ্জ হয় না। এরপর হি এনকোয়ার্ড ওয়েদার হিজ নেম ওয়াজ নট আহমেদ, সঠিক উত্তর এটাই হবে। কেন হবে সেটা পরে বলছি। এরপর হি এক্সক্লেমড, হি সেড, এটা তো হবেই না। হি সেড দ্যাট, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করতে হয় না। আর এখানে এক্সক্লেমড ইজ নট ইউর, এক্সক্লেম তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সো এই দুটা বাদ।
এখন এটা কেন হয়েছে? কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেডের পরিবর্তে ডিমান্ড, ওন্ডার, ইনকোয়ার এগুলো ব্যবহার করতে হয়। এখানে দেখো আমি নোট করে দিয়েছি, ডিমান্ড অফ, আস্কড, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো, ওন্ডার এগুলো ব্যবহার করতে হয়। এখানে ইনকোয়ার্ড অফ টপ কিছু নাই, সমস্যা নাই, কিন্তু ইনকোয়ার তো আছে। সো এটাই কি সঠিক উত্তর। হি ইনকোয়ার্ড ওয়েদার হিজ নেম ওয়াজ নট আহমেদ। এখানে আমি ইফ ব্যবহার করছিলাম, তারা এখানে ওয়েদার ব্যবহার করছে, কোনো সমস্যা নেই। হি সেড টু মি প্লিজ ওয়েট আনটিল আই রিটার্ন। এখানে প্লিজ দেখা মাত্রই বোঝা যাচ্ছে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? এখানে ন্যারেশন বানানটা ভুল আছে। তাহলে এখানে আমরা কি করব? কমা উঠিয়ে টু ব্যবহার করব। দেখো তো কোথায় কোথায় টু আছে, সবগুলোতে টু আছে। সো আমরা টু নিয়ে এখন চিন্তা করবো না, আমরা এখন চিন্তা করবো এই সেন্টেন্সটা কি করছে, উপদেশ, আদেশ, নিষেধ নাকি অনুরোধ। যেহেতু প্লিজ তার মানে অনুরোধ করছে, অনুরোধ করা ইংরেজি কি? রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড, তাহলে সেটার পরিবর্তে কি ব্যবহৃত হবে? রিকোয়েস্টেড ব্যবহৃত হবে। রিকোয়েস্টেড কোথায় কোথায় আছে? একটা জায়গায় আছে, তার মানে অপশনটা কি হয়ে যাবে? জি নাম্বার অপশনটাই সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের আর কোনো অপশন দেখারও কোনো প্রয়োজন নাই। তারপরে তুমি তোমার চেক করে নিতে পারো সেফটির জন্য যে ব্ল্যাঙ্ক আছে কিনা। হি রিকোয়েস্টেড, সেফটির পরিবর্তে কি হইতেছে? হি রিকোয়েস্টেড। মি ছিল মি আছে, কমা উঠিয়ে টু ব্যবহার করতেছে। ওকে, তারপর কি করতে হয়? তারপর যেই ভার্বটা আছে সেই ভার্ব থেকে বাকিটা লিখতে হয়। এখানে ওয়েট আছে, আনটিল ছিল, এটা পরিবর্তিত হয়ে কি হবে? টিল হবে। এবং হি রিটার্নড। রিটার্ন কেন হয়েছে? কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট চেঞ্জ হয়ে কি হয়েছে? পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? এখান থেকে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে আরও কিছু জেনে নাও। গিভ ইট, মার্চ অন, হাল্ট, লিভ, গেট আউট এগুলো সবগুলো থাকার ক্ষেত্রে কী ব্যবহার করতে হয়? অর্ডার। কেন? এখন এখানে গিভ ইটের পরিবর্তে ডু ইট থাকতে পারে, অর্থাৎ ভার্ব দিয়ে সরাসরি শুরু হচ্ছে, তোমাকে একটা কাজ করার কথা বলতে হচ্ছে। ওপেন দ্য ডোর, ওপেন দ্য বুক সব কিছুই কি? অর্ডার। কিন্তু প্লিজ, হেল্প মি, প্লিজ ওয়েট, কাইন্ডলি ওয়েট সবগুলো কি? রিকোয়েস্টেড, অনুরোধ করাকে বোঝাচ্ছে। এই সবগুলো কি? অনুরোধ বোঝাচ্ছে। আর যদি বলা হয় ডু নট, ইউ শুড, ইফ আই ওয়্যার এগুলো কি? উপদেশ। এখন উপদেশ, অ্যাডভাইস বলতে এই যে ডু নট যেটা আছে এটা কিন্তু আবার নিষেধও হতে পারে, ফরবিডেনও হতে পারে। ডু নট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময় নষ্ট করো না, এটাকে একটা উপদেশ। তারপরে বললো ইউ শুড সেভ ইউর টাইম, তোমার উচিত তোমার সময় বাঁচানো, এটাও একটা উপদেশ, তাই না? ইফ আই ওয়্যার ইউ, আই ক্যান হ্যান্ডেল ইট, এটাও কি উপদেশ? না, এটাও উপদেশ না। কিন্তু একটা সেন্টেন্স আমরা দেখে এসেছি, ইফ আই ওয়্যার ইউ, আই উড নট ডু দিস, এইটা হচ্ছে উপদেশ। যদি আমি তোমার জায়গায় হতাম তাহলে আমি এটা করতাম না, মানে একটা খারাপ কাজ তুমি করে ফেলছো, সেটা উপদেশ দেওয়া হলো যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি এটা করতাম না। তাহলে এটাও কি একটা উপদেশ। তাহলে এই উপদেশগুলোর ক্ষেত্রে এখানে কি ব্যবহার করতে হবে? উপদেশের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস ব্যবহার করি, ঠিক আছে? আর এই যে ডু নটের কথা বললাম না, এটা যখন তোমার নিষেধ হয়ে যাবে তখন আবার কি হবে? প্রোহিবিটেড বা ফরবিডেন ব্যবহার করতে হবে। এখানে আরও দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ইউ হ্যাড বেটার নট। এই ইউ হ্যাড বেটার নট এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে অ্যাডভাইস বা ওয়ার্ন করা যায়, সতর্ক করা যায়, অথবা উপদেশ দেওয়া যায়। ইউ হ্যাড বেটার নট ডু দিস, তোমার এটা করা উচিত না, তোমার এটা করা ঠিক হবে না, ঠিক আছে? সতর্ক করে দিলাম আর কি। ফরগিভ মি, প্লিজ, প্লিজ প্লিজ গিভ মি, এটা দিয়ে কি বোঝাচ্ছে? ভিক্ষা করা বোঝাচ্ছে, আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ব্যাগ, তাহলে এটা কি হবে? ব্যাগ, ব্যাগিং যেটা করা হয়, ভিক্ষা করা। আর ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দাও, এটা কিন্তু রিকোয়েস্টও হয়। এটা তোমার সেন্টেন্সের উপর নির্ভর করবে। ক্লিয়ার? সারা সেইড মে আল্লাহ সেভ মাই চাইল্ড, এই জায়গায় কি করছে সারা? সারা তার বাচ্চার জন্য, তার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে যে আল্লাহ যেন আমার সন্তানকে সুরক্ষিত রাখে। তাহলে এখানে কি সে দোয়া চাইছে? যেহেতু দোয়া মানে কি? প্রে করা। একটা জিনিস মনে রাখবা, যখন তুমি আল্লাহর কাছে কারোর জন্য কোনো কিছু চাচ্ছ, প্রার্থনা করছো, তখন সেটা প্রে। কিন্তু যখন তুমি কারোর মঙ্গল কামনা করছো তখন সেটা হয়ে যাবে উইশ। উইশটা কেমন হয়? এই যে আমি উইশ করলাম তোমার পরীক্ষাটা যেন ভালো হয়, এটা তোমার মঙ্গল কামনা করছি, এটাই হচ্ছে উইশ। কিন্তু আমি যদি বলতি যে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, সেটা কি? প্রার্থনা। তখন হবে কি? প্রে। এখন এই বলে এই না যে প্রের জায়গায় উইশ ব্যবহৃত হবে না, উইশের জায়গায় প্রে ব্যবহার করা যাবে না, করা যাবে, কিন্তু অপশনের উপর ডিপেন্ড করছে তোমার উত্তরটা কি হবে। এখানে মে আল্লাহ সেভ মাই চাইল্ড, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে যে এটা প্রার্থনা হবে। সো এখানে কি হবে? কমা উঠিয়ে দ্যাট হবে, কারণ এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সেরই একটা ক্যাটাগরি আর কি, অপটেটিভ সেন্টেন্স। মডার্ন গ্রামারে চারটাই সেন্টেন্সের প্রকার আছে, অপটেটিভটাকে অ্যাসার্টিভই ধরা হয়। ওকে, যাই হোক, শি প্রেড দ্যাট আল্লাহ মে সেভ হার চাইল্ড, কি হবে? এখানে আল্লাহ, তারপর সেভ মাই চাইল্ড, এই জায়গাতে কি হবে বলো তো?
মোরাল অক্সিলারি ভার্ব যেগুলো সেগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে, পাস্ট ফর্মে চলে যাবে। সো এখানে মাইট হবে। মাইট কোথায় কোথায় আছে? সবগুলো তিনটাতেই আছে। প্রথমটা তো হবে না, প্রথমটা বাদ, প্রথমটাতে মাইট নাই। তাহলে নিচের তিনটার যে কোনো একটা হবে। এখন কোনটা হবে? শি সেইড তো হবে না, কারণ এখানে প্রে করা হচ্ছে। উইশড বা প্রেড এই দুইটার যে কোনো একটা হবে, এটা বা এটা হবে। শি উইশড দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড, একটা আছে শি প্রেড দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড। দেখো দুইটা বাক্যই সেম, এখন তুমি কোনটা ব্যবহার করবা? এটাই বলছে, যখন সেম বাক্য থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে আসলে কোনটা হবে। এটা আল্লাহর কাছে প্রার্থনা করা, সো এটা ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? এখন তো বুঝতে পারছো যে কখন উইশ কখন প্রে হবে। এখন যদি এখানে যদি প্রেটা না থাকতো, এখানে যদি এটা না থাকতো, অন্য কিছু থাকতো, এখানে যদি টোল্ড থাকতো, সাপোজ এখানে টোল্ড আছে, শি টোল্ড দ্যাট আল্লাহ মাইট সেভ হার চাইল্ড, তাহলে এখানে তোমার উত্তরটা বি নাম্বারটা হয়ে যেত, বাই ডিফল্ট হয়ে যেত। কারণ সে ইচ্ছা প্রকাশ করছে আল্লাহ যেন তার সন্তানকে সুস্থ রাখে। ক্লিয়ার? তাহলে এখন সঠিক উত্তরটা কি হবে? এখন সঠিক উত্তরটা হবে ডি নাম্বার অপশনটা। এখানে একটু ক্লিয়ার করে দেওয়া যাক যে প্রে এবং উইশটা কি। আমি এমনিতেও তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছি, তারপর এখানে একটা এক্সাম্পল আনা হয়েছে। মে হিজ সোল রেস্ট ইন পিচ, এটা দ্বারা বোঝাচ্ছে যে তার আত্মা যেন শান্তি পায়। এই আত্মার শান্তিটা কার কাছে কামনা করা হয়? আল্লাহর কাছে। এটা আল্লাহর কাছে প্রার্থনা করা হচ্ছে তার আত্মার জন্য শান্তি পায়, তার আত্মা যেন শান্তি পায়। সো এটা প্রার্থনা, এটার ক্ষেত্রে প্রে হবে। আর এখানে মে লং লিভ প্যালেস্তাইন, এটা প্যালেস্তিনের কি মঙ্গল কামনা করা হচ্ছে, প্যালেস্তিন যেন দীর্ঘজীবী হয় বা প্যালেস্তিন যেন আজীবন টিকে থাকে, এই ধরনের অর্থে এটা প্রকাশ করা হয়েছে। তো এটা কি ফিলিস্তিনের জন্য মঙ্গল কামনা করা হচ্ছে। তো এটার ক্ষেত্রে কি হবে? উইস্ট হবে। এটার ক্ষেত্রে উইস্ট, আর এটার ক্ষেত্রে কি হবে? প্রেইড হবে। ক্লিয়ার? লাস্ট টপিক টেন্স অ্যান্ড ভয়েস। এটা খুবই ইজি টপিক, আর এটা নিয়ে আমার ইউটিউবে অনেকগুলো ক্লাসই আছে, অনেকগুলো প্লেলিস্টে আছে। চট্টগ্রাম প্লেলিস্টে আছে, তারপর কৃষি গুচ্ছ প্লেলিস্টে আছে, যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করতে পারো। বাট এটা খুবই ইজি, একটা বাচ্চাদের পড়া, তাই আমি এত বেশি কথা বলবো না। জাস্ট 5টা কোশ্চেন সমাধান করবো, এরপর আরও একটা টপিক আছে মনে হয়, ট্রান্সলেশন, তাই না? এটা এখনো শেষ হয়নি, ট্রান্সলেশন টপিকটা আছে। ওকে, ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, চেঞ্জ দ্য ভয়েস। কি বলছে? ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার। তো এটা কি করবা? ইউ আর রিকোয়েস্টেড দিয়ে বোঝাচ্ছে অনুরোধ করা, আর এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ অনুরোধ করা বোঝায় কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্সে বোঝায়। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস করা হয়, পেসিভ ভয়েস করা হয়, সেখানে যদি ইউ আর রিকোয়েস্টেড থাকে, তাহলে সেই ইউ আর রিকোয়েস্টেড টুটা উঠে যায় এবং তারপরে যেই শব্দটুকু থাকে না, সেটাই এখানে নর্মালি নিয়ে আসা হয়। তাহলে সঠিক উত্তর কি হবে? এ নাম্বারটা, গো দেয়ার। এখন বাকিগুলো তো কেন হয় নাই? এমনিতেও হবে না। দেখো এখানে গো ইউ দেয়ার বলছে, ইউটা তো মাঝখানে চলে আসছে, তাহলে কি হবে না? তো এটা সামঞ্জস্য পাচ্ছে না, অর্থাৎ ভাবগত অর্থ প্রকাশ করতে পারছে না। তারপর গো, এটা কি হবে না? গো দিলে আমাদের এখানে দেয়ারটা বাদ পড়ে যাচ্ছে, সো এটা হবে না। রিকোয়েস্টেড টু গো দেয়ার, এটা তো হবেই না। ইম্পারেটিভ সেন্টেন্সে কি রিকোয়েস্টেড জিনিসটা থাকে? থাকে, কিন্তু কি হিসেবে থাকে? প্লিজ, প্লিজ প্লিজ, কাইন্ডলি, এভাবে থাকে। বাট রিকোয়েস্টেড টু দিয়ে তো থাকে, সো এটা কি হবে না? এটাও হবে না। আনসার, আলটিমেটলি আনসার কোনটা? প্রথমটা। এখন এখানে গো দেয়ার না থেকে অনেক সময় কি থাকতে পারতো? প্লিজ গো দেয়ার। এই জায়গায় যদি প্লিজ গো দেয়ার থাকতো তাও সেটাই সঠিক উত্তর হতো। ভয়েসের ইউ আর রিকোয়েস্টেড টু উঠে গিয়ে প্লিজ গো দেয়ার হয়। সাপোজ আমি এখানে বললাম প্লিজ কাম হিয়ার। এখন এটাকে যদি তুমি ভয়েস করো তাহলে এটার উত্তরটা হবে ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। এখন যদি আমি ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, আমি এটাকে একটু শর্ট করে লিখছি, রিকোয়েস্টেড টু কাম হিয়ার। এই সেন্টেন্সটাকে যদি পেসিভ থেকে আবার অ্যাক্টিভ করো তাহলে কি হবে? নিয়ম অনুযায়ী ইউ আর রিকোয়েস্টেড টু পর্যন্ত উঠে যাবে, এরপর যেটুকু থাকবে সেইটুকু চলে আসবে, কাম হেয়ার। কিন্তু ছিল কি? প্লিজটা ছিল না, প্লিজটা ছিল। তো এইটাই হচ্ছে অপশনের উপর ডিপেন্ড করছে। অপশনে যদি প্লিজ থাকে প্লিজ দিবা, যদি না থাকে তাহলে তো নাই, সমস্যা নাই। কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টুটা উঠে যাবে, এরপর বাকি যেটা থাকবে সেটাই কি সেখানে বসবে। ক্লিয়ার? এখানে আরও কিছু দেখে নাও, যে প্লিজ গো দেয়ার, ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। এখানে প্লিজ গো দেয়ার বোঝানো হচ্ছে যে এই সেন্টেন্সটায় যে এই অপশনটা প্লিজ গো দেয়ার থাকলেও হতো। ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল, এই সেন্টেন্সটার অ্যাক্টিভ ফর্ম কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে ফেলো, ঠিক আছে? চুজ দ্য কারেক্ট পেসিভ ভয়েস অফ ব্রিং মি আ প্যান। এটাও বোঝা যাচ্ছে যে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ব্রিং মি আ প্যান বলছে, তার মানে আমাকে একটা কলম এনে দাও। এখন এই সেন্টেন্সটাকে তুমি কিভাবে তুমি ভয়েস করবা? যদি এই ধরনের সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ সেন্টেন্সকে ভয়েস করার ক্ষেত্রে আমরা লেট দ্বারা প্রকাশ করতে পারি। যদি লেট দ্বারা যদি ভয়েস করো তাহলে কিভাবে ভয়েস করতে হবে? লেটটাকে নিয়ে আসতে হবে, এরপর এখানে যেই দুইটা অবজেক্ট আছে, কিন্তু এখানে মি একটা অবজেক্ট, এ প্যান একটা অবজেক্ট। এখন এই দুইটা অবজেক্টের মধ্যে তুমি কোন অবজেক্টটাকে সামনে নিয়ে আসবা? বস্তুবাচক যে অবজেক্টটা, সেই অবজেক্টটাকে সামনে নিয়ে আসবা। তো এখানে বস্তুবাচক অবজেক্ট কোনটা? এ প্যান। তাহলে এখানে লেট এ প্যান, এরপর কি করবা? একটা বি নিয়ে আসবা, লেট এ প্যান বি। তারপর এখানে ভার্ব কোনটা ছিল? ব্রিং। এই ব্রিং ভার্বটা এখন কি হয়ে যাবে? ভার্বের বিধি হয়ে যাবে, তাহলে বট হয়ে যাবে। লেট এ প্যান বি বট,
কার দ্বারা? আমার দ্বারা। আমার দ্বারা কলমটাকে আনতে দাও। লেট এ পেন বি বট বাই মি। এখন এই জায়গায় যদি আমি এখানে এ পেনের জায়গায় যদি আমি এখানে মি লিখতাম, আর এই জায়গায় বাই মির জায়গায় যদি লিখতাম পেন, তাহলে কি হইতো দেখো তো। লেট মি বি বট বাই এ পেন, একটা কলমের দ্বারা আমাকে আনতে দাও, এটা কি হলো? একটা কলমকে আমাকে আনতে পারবে নাকি আমি একটা কলমকে আনবো? আমি একটা কলমকে আনবো। সো এটা কি হবে না। মোরাল অফ দিস সেন্টেন্স কি হচ্ছে, এখানে দুইটা অবজেক্ট আছে, দুইটা অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টটাকে আমরা বাইরের পরে নিয়ে যাব, আর যেই বস্তুবাচক অবজেক্টটা থাকবে সেটাকে আমরা লেটের পরে নিয়ে আসবো। সো এখানে সঠিক উত্তর কোনটা হবে? লেট এ পেন বি বট ফর মি। এখন এই জায়গায় ফর কেন হয়েছে? আমি বললাম বাই, এখন আবার এখানে ফর ব্যবহার করতে হয়েছে কেন করছে? কারণ হচ্ছে এখানে ব্রিং মি এ পেন মানে আমাকে একটা কলম এনে দাও, আমার জন্য একটা কলম আনো, এটা বোঝানো হচ্ছে না, আমার জন্য বোঝাচ্ছে, এই জন্য এটা ডি হয়েছে। তাহলে লেটের ক্ষেত্রে এখানে তুমি দুইটা শব্দ ব্যবহার করতে পারবে। বাইটা আমি ব্যবহার করছি কারণ এমনিতে নর্মালি ভয়েসের ক্ষেত্রে বাই আমরা ব্যবহার করে থাকি, রাইট? কিন্তু এখানে আমরা কি ব্যবহার করব? হয় ফর ব্যবহার করব, নয় কি ব্যবহার করব? টু ব্যবহার করব। এখন টুটা কখন ব্যবহার করব? যখন কলমটা তোমার দিকে আনতে বলবে। কলমটা যখন তোমার দিকে আনতে বলবে তখন তুমি টু ব্যবহার করবা, আর যখন কলমটা তোমার দিকে আনছে না, তোমার জন্য আনছে, তখন কি ব্যবহার করবা? ফর ব্যবহার করবা। এখন সাপোজ আমি বললাম টেবিলটা আমার দিকে আনো বা চেয়ারটা আমার দিকে আনো, বললাম যে ব্রিং এ চেয়ার বা ব্রিং মি এ চেয়ার, ব্রিং মি এ চেয়ার। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? লেট এ চেয়ার বট টু মি, মানে চেয়ারটা আমার দিকে আনো বা চেয়ারটা আমার জন্য আনো, যেটা তোমার অর্থের সামঞ্জস্যতা মিলে সেটাই করতে পারো। ক্লিয়ার? তাহলে এখানে দেখো দুইটা সেন্টেন্স আছে, লেট দ্য বুক বি ব্রট ফর মি, আর এটা হচ্ছে লেট ইউর পেন বি গিভেন টু মি। এই জিনিসটা দেখো, এখানে বলা হয়েছে বইটা আমার জন্য আনো, আর এখানে বলা হয়েছে কলমটা আমার দিকে আনো। দিকে বোঝাইছে এই জন্য টু ব্যবহার করতে হয়েছে, জন্য বোঝাইছে এই জন্য ফর ব্যবহার করতে হয়েছে। এখন এই জিনিসটা দেখো, এটা আর এটা কি এক জিনিস না? একই জিনিস কিন্তু। এখানে ইউর পেন আর এখানে শুধু পেন ছিল, তাহলে এখানে লেট এ পেন বি বট টু মি দিলে কি হতো? হ্যাঁ হতো। এখানে যদি ফরের জায়গায় যদি টু থাকতো তাও সেটা কি হয়ে যেত। ক্লিয়ার? হোম ডিড শি অ্যাকিউজ, চুজ দ্য রাইট পেসিভ ভয়েস। সেন্টেন্সটা ভালো করে বোঝো। হোম ডিড শি অ্যাকিউজ, এখানে কিন্তু তাকে কেউ অ্যাকিউজ করে না, সে কাউকে অ্যাকিউজ করছে, মানে তার দ্বারা কে অ্যাকিউজ হয়েছে সেটা বোঝাইছে। এটা কি তোমার এখন কি করতে হবে? ভয়েস করতে হবে। তাহলে কিভাবে ভয়েস করবা? কি যুক্ত এটা? হোম যুক্ত। হোম যুক্ত সেন্টেন্সের ভয়েস করার ক্ষেত্রে তোমাকে প্রথমে একটা হু আনতে হবে। হু নিয়ে আসছো, তারপর টেন্স অনুযায়ী ভার্ব ব্যবহার করতে হবে। এখানে যদি ডিড আছে তাহলে এটা কি পাস্ট ইনডিফিনিট, তো এখানে আমাদের কি ব্যবহার করতে হবে? হুর সাথে কি যাবে? ওয়াজ যাবে। হু ওয়াজ ইনডিফিনিট সেহেতু এখানে বিং বা বিন এইগুলো হবে না। এই দুটো অপশন তো এমনিতে বাদ, কারণ এটা ইনডিফিনিট তো আর হ্যাড আর হ্যাজ বসে না, ওয়াজ ব্যবহৃত হয়। আর এখানে বিং কি ব্যবহৃত হবে না, কারণ এটা ইনডিফিনিট। সো এটার উত্তরটা কি হবে? এ নাম্বারটা, কারণ পাস্ট ইনডিফিনিটের ভয়েস করার ক্ষেত্রে ওয়াজ ব্যবহৃত হয়, তারপর একটা V3 ব্যবহার করতে হয়। তাহলে এখানে প্রথমে আছে যে অপশনটা, সেটি হচ্ছে সঠিক উত্তর, হু ওয়াজ অ্যাকিউজড বাই হার। আর কেন হয়েছে? সেটা চেঞ্জ হয়ে তার অবজেক্টিভ ফর্ম হয়ে গেছে। তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে হোমের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে কি, এখানে হোম না, এটা হু হবে। হু প্লাস অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স। টেন্স অনুযায়ী আমরা এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করছি না, এটা পাস্ট ইনডিফিনিট ছিল, এই জন্য এখানে ওয়াজ ব্যবহার করছে। এরপরে কি V3 ব্যবহার হইতে হবে। V3 ব্যবহার করলাম অ্যাকিউজড, তারপর একটা বাই, তারপর অবজেক্ট কার? এখানে যেই পার্সনটা থাকবে সেই পার্সনের অবজেক্ট, এরপর একটা কোশ্চেন মার্ক, কারণ এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করি, বাট ভয়েসের ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে না। অর্থাৎ সেটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ থেকে ইম্পারেটিভ এরকম হবে না। ইন্টারোগেটিভ থাকলে ইন্টারোগেটিভই হবে, অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভই হবে। জাস্ট সেটা কি হবে? অবজেক্ট সাবজেক্ট অবজেক্ট, এভাবে আমরা সলভ করে ভয়েসটা করে থাকি। এটা তো হোমযুক্ত সেন্টেন্স ছিল, যেটাকে আমরা হু দিয়ে ভয়েস করেছি, তাই না? এখন যদি হুযুক্ত সেন্টেন্স থাকে অ্যাক্টিভ ভয়েস, তাহলে সেটাকে আমরা কিভাবে পেসিভ ভয়েস করব? হোমযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার জন্য আমরা কি করছি? হু দিয়ে পেসিভ করছে। এখন আবার হুযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কি করব? পেসিভ করব। সেটা করার জন্য কি করতে হয়? বাই, টু, উইথ, হোম, তারপর অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স, এটাকে যেরকম অ্যাকর্ডিং টু টেন্স ব্যবহার করতেছে সেম ভাবে এরপর একটা V3 ব্যবহার করব। এখানে বাই এবং অবজেক্টিভ হবে না, শুধুমাত্র একটা কোশ্চেন মার্ক থাকবে। অর্থাৎ তুমি বাই হোম, টু হোম, উইথ হোম ব্যবহার করবা, তারপর যে টেন্স থাকবে সেই টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব, তারপর সেটার পর একটা V3 ব্যবহার করে কোশ্চেন মার্ক দিয়ে দিবা, তোমার সেন্টেন্সের বেসিক ফর্ম শেষ। এখন একটা এক্সাম্পল দেখা যাক। হু উইল ডু দ্য ওয়ার্ক, কে এই কাজটা করবে? বেসিক ফর্ম অফ দিস ভয়েস কি করতে হবে?
যেহেতু এটা হু যুক্ত, সো আমাদের কি করতে হবে, একটা বাই হোম, টু হোম বা উইথ হোম নিতে হবে। তাহলে এখানে অপশনগুলোতে বাই হোম আছে কয়টাতে, দুইটাতে আছে। তাহলে প্রথম দুইটা অপশন বাদ, এই দুইটা অপশনের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আমরা বাই হোম নিলাম, বাই হোম নিলাম। এরপর কি করতে হবে, এরপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, উইল আছে, তার মানে এটা ফিউচার ইনডিফিনিট। এখন ফিউচার ইনডিফিনিট টেন্সকে ভয়েস করার সময় আমাদের কি করতে হয়, উইল থাকলে সেটার ক্ষেত্রে কি হয়, উইল বি দিয়ে তারপর একটা বি থ্রি ব্যবহার করতে হয়, তাই না? তাহলে এখানে উইল বি দিয়ে বি থ্রি কোনটায় কোনটায় আছে, দুইটাতেই আছে। কিন্তু এখানে সঠিক উত্তর কি হবে, সি নাম্বারটা। কেন সঠিক উত্তর সি নাম্বারটা হচ্ছে, অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে বাই হোমের পরে। বাই হোমের পরে অক্সিলারি ভার্ব কোথায় আছে, এইখানে আছে। বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। আর এটাতে কি আছে, বাই হোম দ্য ওয়ার্ক উইল বি ডান। এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সই হয় না, কারণ বাই হোমের পরে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটা ইন্টারোগেটিভ হবে কোনোভাবে, কোনোভাবেই হবে না। সো ডি নাম্বার অপশনটা কি হচ্ছে না, উত্তর কি হবে, সি নাম্বারটা, বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। তাহলে এখানে আমরা কি করছি, বাই হোম ব্যবহার করছি, তারপর নিয়ম অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করছি, তারপর কি এই সেন্টেন্সের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা আমরা এখানে নিয়ে আসছি, মাঝখানে নিয়ে আসছি। কিন্তু মাঝখানে নেওয়ার পরে এখানে যে ভার্বটা ছিল, ডান ছিল, সেই ডানটাকে আমরা এখানে ইউজ করছি। ক্লিয়ার? এই সেন্টেন্সটাকে কিন্তু তুমি আরও একটা নিয়মে করতে পারো। দেখো এখানে কি নিয়ম করা হয়েছে, বাই হোম, টু হোম, উইথ হোম ছাড়া হু দিয়েও করতে পারো। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, হু ব্যবহার করতে হবে, টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বটা থাকবে সেটা ব্যবহার করতে হবে, তারপর যে অবজেক্টটা থাকবে সেই অবজেক্টটা ব্যবহার করতে হবে, এরপর বি ডান, তারপর একটা বাই দিয়ে কোশ্চেন মার্ক দিয়ে দিতে হবে। এটাও কিন্তু হয়ে যাচ্ছে, হু উইল দ্য ওয়ার্ক বি ডান বাই, মানে কে এই কাজটা করবে বা কার দ্বারা এই কাজটা সম্পন্ন হবে। হু হ্যাজ রিটেন হেলমেট, কারেক্ট পেসিভ ভয়েস অফ দিস সেন্টেন্স। এখানে বলা হয়েছে এই হেলমেট যেই, এটা একটা বই বা একটা উপন্যাস বা কিছু একটা, কে এটাকে লিখেছে, কারেক্ট পেসিভ ফর্ম কি হবে, হু যুক্ত। তাহলে এখানে তোমার বাই হোম থাকবে, অথবা এই স্ট্রাকচারে তোমার সেন্টেন্সটা করতে হবে। প্রথমে যেহেতু এখানে বাই হোম আছে, তো আমরা এখানে বাই হোমটা দিয়ে ট্রাই করি। বাই হোমের পরে কি করতে হবে, একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে অক্সিলারি ভার্ব আছে কি, নাই, সো এই অপশনটা কি বাদ। আর এটা কি বাই হু, এটাও কি বাদ। আলটিমেটলি একটা অপশনই থাকবে, সেটা হচ্ছে সি নাম্বার, এটাই হবে কারেক্ট আনসার। কেন কারেক্ট আনসার এটা হলো, কারণ এ নাম্বার প্রশ্নটা তো কোনোভাবেই প্রশ্নবোধক বাক্য হচ্ছে না, তাই না? তাহলে এটা কিভাবে হইলো, আমরা এই নিয়মটা মিলিয়ে দেখে হয়েছে কিনা। ও আছে, তারপর এখানে যে অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্বটা ব্যবহার করছি হ্যাজ, তারপর এখানে যে অবজেক্টটা ছিল সেই অবজেক্টটা ব্যবহার করা হয়েছে হেলমেট। এরপরে কি, এটা হ্যাজ রিটেন, তার মানে পারফেক্ট টেন্সে ছিল, তাহলে এখানে হিসেবে কি হবে, পারফেক্ট টেন্সে ভয়েস করলে কি হয়, হ্যাজ বিন হয়, তাই না? তাহলে এখানে মাঝখানে যে সাবজেক্টটা নেওয়া হয়েছিল হ্যাজের হেলমেটটা, তারপর বিনটা কি, তাহলে কি পরে নিতে হবে, এরপর একটা ভার্বের বি থ্রি ব্যবহার করতে হবে, তারপর বাই ব্যবহার করতে হবে, করছে, তার মানে উত্তরটা হয়ে গেছে। তাহলে হু স্ট্রাকচার কি দাঁড়ালো, হু প্লাস অক্সিলারি ভার্ব অর্ধেকটা, মানে অর্ধেকটা বলতে যে হ্যাজ বিনের যে পাখিটা ছিল সেই অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয়েছে। এরপর কি, এরপর এখানে অবজেক্ট, তারপর প্লাস, এরপর যদি বিন থাকে, বিন টিন যা আছে সেগুলো থাকবে, থাকার পর যে বি থ্রিটা সেই বি থ্রিটা দিব, বি থ্রি দিয়ে এরপর বাই, এরপর প্রশ্নগুলো। এটাই হচ্ছে কি এটার স্ট্রাকচার। ক্লিয়ার? এখন আমরা ট্রান্সলেশন, সর্বশেষ টপিক। এই টপিকের প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ফার্স্ট গানশট কমপ্লিট। মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়, এটা ট্রান্সলেট করতে বলছে। এখানে হয়, এই ট্রান্সলেশনের জন্য আমাদের হাজীদানি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পেশাল প্রথম ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই ক্লাসটা করলে দুনিয়ার সব ট্রান্সলেশন তুমি পারবে, কারণ সেখানে তোমাকে বোঝানো হয়েছে বাংলা বাক্য তুমি কীভাবে চিনবা, সেই বাক্য অনুযায়ী তুমি কীভাবে ইংলিশ করবা, ইংরেজি বাক্য তুমি কীভাবে বোঝো যে সেটার জন্য কোন বাংলা হবে, সব কিছু বেসিক একদম শেখানো হয়েছে। এখানেও তোমাদের একটু বুঝিয়ে দিব, যেরকম যত সেন্টেন্সের শেষে, যত শব্দের শেষে ব দেখবা সেটা হচ্ছে ফিউচার টেন্স, যত বাক্যের শেষে ল দেখবা, তাম দেখবা, লাম তাম, এগুলো সবগুলো হচ্ছে কি পাস্ট টেন্স। আর যেগুলো এরকম শূন্য থাকবে, হয় থাকবে, না থাকবে, আসি থাকবে, পরি থাকবে, সেগুলো সব কি প্রেজেন্ট টেন্স। এই জায়গায় দেখো কি বলা হয়েছে, মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়, তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে এই যে সাকসিডেড, এটা পাস্ট টেন্সে আছে না, এটা এমনিতেই বাদ পড়ে যাচ্ছে, কারণ আমি তো বললাম হয়, হয়, যাই, খাই, দাই, পড়ি, লিখি, এই সবগুলোই কি প্রেজেন্ট টেন্স। সো এটা বি নাম্বার অপশনটা বাদ হয়ে যাচ্ছে। তারপর এ স্টুডেন্ট সাকসিড ইন লাইফ বাই দি এন্ড অফ মিড। এ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট, এই সাথে সাকসিড যে ভার্বটা ব্যবহার করা হয়েছে এটা তো বি1। আর ভার্বের বেস ফর্ম যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ব্যবহৃত হয়, তাহলে সেই বেস ফর্মটার কি হয়, সেই বেস ফর্মটার সাথে
অ্যাজ বাই এস যুক্ত হয়, তো এইটার মধ্যে অ্যাজ বাই এস যুক্ত নাই যেহেতু, সো এই অপশনটাও বাদ। আলটিমেটলি বাকি থেকে দুইটা অংশ, এখানেও সাকসিডস আছে এখানেও সাকসিডস আছে, তাহলে এখানে দুইটাই কি মানছে, শর্ত মানছে। এরপরটা আমরা দেখতে হবে সাকসিডস ইন লাইফ বাই ডিন্ট অফ মেরিট, অ্যাট ইজ সাকসিডস অ্যাট লাইফ বাই ডিন্ট অফ মেরিট। জীবনটা অনেক বড় কিন্তু, আর বড় জিনিসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, ইন ব্যবহার করে থাকি। সো এখানে সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। অ্যাট লাইফ কখনোই হয় না, ইন লাইফ ব্যবহৃত হয়। তাহলে সঠিক উত্তর কি হবে, অ্যা স্টুডেন্ট সাকসিডস ইন লাইফ বাই ডিন্ট অফ মেরিট। মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়। এ কথা শুনে তিনি কেঁদে ফেললেন। কোন কথা শুনে সে কেঁদে ফেললেন? যে কোনো একটা কথা হতে পারে, সেটা শুনে কি করলো, সে কেঁদে ফেললেন। এখানে আমি বললাম না ল লাম তাম ল্যান টেন জাস সব কি পাস্ট টেন্স, তো এটা কি পাস্ট টেন্স। এখানে পাস্ট টেন্স ছাড়া অন্য কিছু আছে দেখো তো, না, সবগুলো এখানে পাস্ট টেন্সই আছে। এখন তোমাকে এই জায়গাতে কি করতে হবে, যদি তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না জানো তাহলে এই ধরনের প্রশ্ন সঠিক উত্তর করা খুবই কঠিন। দেখো এখানে ভার্স্ট ইন আছে, ভার্স্ট ইন আছে, একই ধরনের অপশন দুইটা আছে, আর এখানে অফ আছে, এখানে আউট আছে, দুইটা আলাদা অপশন আছে। তো এইখানে তোমার যদি না জানো, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না জানো, তাহলে তার উত্তর করতে পারবে না। এটা একদম মুখস্থ রাখবা, বার্স্ট আউট। অন হিয়ারিং দিস হি বার্স্ট আউট, এটার মানে হচ্ছে কি কেঁদে ফেলা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে এটা সঠিক উত্তর হবে সি নাম্বারটা। অন হিয়ারিং দিস হি বার্স্ট আউট ক্রাইং, এটা একদম মুখস্থ করে ফেলবো। দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দ্য সেন্টেন্স, চোরটি হাতে নাতে ধরা পড়লো। হাতে নাতে ধরা পড়লো, এইটার ট্রান্সলেশন কি হবে? এখানে কিন্তু হাতে নাতে ধরা পড়ছে, হাতে নাতে কেউ ধরে, মানে হাতে নাতে কোনো ব্যক্তি না যে ধরছে, সে হাতে নাতে ধরা পড়ছে। সো এখানে বাই রেড হ্যান্ডেড যেটা বললো সেটা কিন্তু ভুল, কারণ বাই রেড হ্যান্ডেড মানে হচ্ছে যে হাতে নাতে কেউ একজন মানুষ, সেই হাতে নাতে ধারা চোরটা ধরা পড়ছে, তো অর্থের কোনো সামঞ্জস্যতা এখানে নাই। তাহলে এই এ নাম্বার অপশনটা কি হবে, হবে না। তাহলে পরেরটা দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, এটাই সঠিক উত্তর, কিন্তু বাকিগুলো কেন সঠিক উত্তর না সেটা তো আমাদের জানতে হবে। তো দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, এটা দ্বারা বোঝাচ্ছে চোরটি হাতে নাতে ধরা পড়লো, যেহেতু ল আছে তখন এটা পাস্ট টেন্স, এখানে কট হিসেবে আছে, কট পাস্ট টেন্স, আর চোরটা তো কারোর ধারা ধরা পড়ছে, যেহেতু নিজে নিজে ধরা পড়ে না, এই জন্য এখানে ভয়েস করতে হয়েছে দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। অ্যান্ড বাকিগুলো কেন হয় নাই, দেখো এখানে দ্য থিফ ওয়াজ কট উইথ রেড হ্যান্ডেড, এটা মানে হচ্ছে কি হাতে নাতের সাথে ধরা পড়লো। হাতে নাতে তো কোনো ব্যক্তি বা বস্তু না, এটা আগেই বললাম, তো এর সাথে তো আর কোনো কিছু হয় না। আর ইন রেড হ্যান্ডেড বললে কি হাতে নাতের মধ্যে, তাহলে এটাও কি অর্থে কোনো সামঞ্জস্যতা পাচ্ছে না। তাহলে আনসারটা কি হবে, বি নাম্বারটা, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। উই মিন বিজনেস বাক্যটি যথার্থ অনুবাদ কি হবে? এখানে উই মিন অর্থ হচ্ছে বুঝা। এখন উই মিন বিজনেস বলতে যে আমরা বিজনেস বুঝি বা আমরা ব্যবসা বুঝি, এটাকে এখানে বোঝানো হয় না। যদি এখানে বলা হয়তো উই নো বিজনেস, তাহলে হতো যে আমরা ব্যবসা বুঝি বা আমরা ব্যবসা জানি। তাহলে এটার সঠিক উত্তরটা কি হবে, এটা সঠিক উত্তরটা হচ্ছে আমরা কাজ নিয়ে থাকি। বাকিগুলো এমনিতেই হয় না, দেখো আমরা আসলেই কাজ করি। এখানে কি বোঝাচ্ছে যে উই মিন বিজনেস, আমরা আসলেই কাজ করি না, আসল অর্থে কি অ্যাকচুয়ালি রিয়েলি এগুলো ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এখানে কি এরকম কোনো শব্দ আছে না, সো এটা হবে না। আমরা ব্যবসা বুঝিয়ে থাকি, এখানে কোনো অবজেক্ট আছে যে কাউকে তুমি বোঝাচ্ছ না, সো এই দুইটা অপশন তো এমনিতেই বুঝতে পারছো, এগুলো হবে না। উপরে দুইটার মধ্যে তোমরা ভুল করবা, যে উই মিন বিজনেস মানে আমরা ব্যবসা বুঝি না আমরা কাজ নিয়ে থাকি, কোনটা? হ্যাঁ, এটার মানে হচ্ছে যে মিন অর্থ হচ্ছে বুঝা, এই জন্য বলতে পারো যে আমরা ব্যবসা বুঝি। অ্যাকচুয়ালি এটার উত্তর এটা না, উই মিন বিজনেস মানে হচ্ছে আমরা কাজ নিয়ে থাকি, আর উই নো বিজনেস সেটার অর্থ হচ্ছে কি আমরা ব্যবসা বুঝি। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলো যদি পরীক্ষায় এসে পড়ে, তাহলে সেইগুলোর উত্তর করা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। যদি তোমরা একটু ব্রেন খাটাও, তাহলে উত্তর করাটা তোমাদের জন্য ইজি হবে। তার পেশা কি বাক্যটির যথার্থ ইংরেজি অনুবাদ কি হবে? কারোর পেশা জিজ্ঞেস করার ক্ষেত্রে হোয়াট ইজ হিজ জব আমরা এভাবে জিজ্ঞেস করে থাকি, হোয়াট ইজ ইউর জব, তোমার পেশা কি, এভাবে জিজ্ঞেস করে থাকি, তাই না? এখানে কি হবে দেখো, এখানে পজিশন অর্থ কিন্তু পেশা না, পজিশন অর্থ হচ্ছে অবস্থা। হোয়াট ইজ হিজ পজিশন, এটা দ্বারা বোঝাচ্ছে তার অবস্থানটা কি সেরকম, এটা তো হচ্ছে না। তারপর হোয়াট ইজ হিজ ক্যাপাসিটি, ক্যাপাসিটি দ্বারা কি ধারণ ক্ষমতা বোঝায়, তো এখানে কি ধারণ ক্ষমতার কথা বোঝাচ্ছে না। হোয়াট ডাজ হি ডাজ, এটা হবে না। এর কারণ কি, হোয়াট ডাজ ব্যবহার করছো, এরপর আবার এখানে ডাজ ব্যবহার করতে পারবে না। ডাজটা আমরা কখন ব্যবহার করি কোয়েশ্চেন করার ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যে ভার্বটা থাকে সেটার অ্যাজ বা ইয়েস ওঠানোর জন্য করে থাকে। যেরকম হি কামস যদি বলি, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি বলবো আমরা, হোয়েন ডাজ হি কাম। এখানে তো আমরা অ্যাজ যুক্ত করছি না, করছি কি, তাহলে এখানে আমরা কেন করবো? সো এখানে যে ডাজটা ব্যবহার করছে এটা ভুল, এই অপশনটা হবে না। আলটিমেটলি একটা অপশনই বাকি থাকে, সেটা হচ্ছে লাস্টেরটা, হোয়াট ইজ হি। সঠিক উত্তর কী হবে, হোয়াট ইজ হি। হোয়াট ইজ হি মানে কি, তার পেশা কি। আর এই সেন্টেন্সটাকে যদি তুমি লেখো হোয়াট ডাজ হি ডু, তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে।
তো হোয়াট ডাজ হি ডু, হোয়াট ইজ হি, এটার মানে হচ্ছে কি তার পেশা কি। যদি বলা হয় তোমার পেশা কি, তাহলে কি হবে হোয়াট ডু ইউ ডু, বা হোয়াট আর ইউ, তোমার পেশা কি। এখন যদি বলা হয় আমার পেশা কি, তাহলে আমি কি বলবো হোয়াট এম আই, আমার পেশা কি, বা হোয়াট ডু আই ডু। ক্লিয়ার? এখানে এই দুটা কিন্তু ক্লিয়ার করে লেখা আছে। হোয়াট আর ইউ, হোয়াট ডু ইউ ডু, এর মানে কি তোমার পেশা কি। হোয়াট ইজ হি, হোয়াট ডাজ হি ডু, এটার মানে কি তার পেশা কি। ক্লিয়ার? সর্বশেষ প্রশ্ন, সে খুবই আবেগপ্রবণ, চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স। আজকের ক্লাসের সব থেকে ইজি কোশ্চেন এটা। মানে এখানে দেখো আবেগ মানেই জানি আমরা ইমোশন, আর একটাই অপশন আছে সি নাম্বার ইমোশন। তো সঠিক উত্তর কি হবে ইজ ভেরি ইমোশনাল। ক্লিয়ার? আর বাকি তিনটা না হওয়ার কারণ কি, প্রাউড অর্থ হচ্ছে গর্ব, এখানে প্রোফাউন্ড অর্থ হচ্ছে গভীর, সে খুব গভীর, আর এখানে হি ইজ ভেরি কনসেনসিয়াস, এর মানে হচ্ছে বিবেকবান। সো এখানে একটাই উত্তর ইমোশনাল, যেটার মানে হচ্ছে আবেগপ্রবণ। তাহলে উত্তর কি হবে হি ইজ ভেরি ইমোশনাল। এই ছিল আজকের ক্লাসের যাবতীয় টপিকের আলোচনা। এখন একটা ক্লাস ওয়ার্ক, এতক্ষণ যা পড়লা ট্রান্সলেশনটা একটু কঠিন, সেই জন্য এখানে ট্রান্সলেশনের একটা পোল কোয়েশ্চেন, একটা ক্লাস ওয়ার্ক দেওয়া হয়েছে। রেলগাড়িটি ছাড়ে ছাড়ে এর ইংরেজি কি হবে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। এটা কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে চলে আসছে। এর পাশাপাশি তোমরা যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয় স্পেশাল মডেল টেস্ট ব্যাচে ভর্তি হতে চাও, যেখানে তুমি ভর্তি হলে হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবা, সেই ব্যাচে ভর্তি হতে চাইলে 150 টাকা দিয়ে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। দেখা হবে তোমাদের সাথে নতুন ক্লাসে। সে অবধি সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।